এই তো আমি যদি খুবই শর্টে রিক্যাপ করি, গতদিন যেটা দিয়ে শেষ করছি সেটা গতদিনের ক্লাসে হচ্ছে আমরা বেসিক্স শেষ করেছি। প্যাসিভ সাইন কনভেনশন নামের একটা ব্যাপার পড়েছিলাম, যেটা যদি আমি খুব শর্টে ব্যাখ্যা করি, যে ফার্স্ট হচ্ছে একটু প্যাসিভ গতদিন যা করেছে সেটা রিক্যাপ করি। তো গতদিনের দুইটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশন, যেটা ছিল হচ্ছে পাওয়ার আম, বের করার সময় পাওয়ারে আমি কি সাইন অ্যাসাইন করব, প্লাস অথবা মাইনাস, সেইটা বের করার একটা উপায়। তো যদি হচ্ছে কখনো এমন হয় যে ধরেন আপনার হচ্ছে এইটার অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে সাম ভি, ঠিক আছে, অ্যান্ড লেটস সে ভি ওয়ান, অ্যান্ড কারেন্টটা হচ্ছে হইলো ভোল্টেজের হায়ার পটেনশিয়াল এন্ডটা দিয়েই ঢুকতেছে। কারেন্ট হচ্ছে হইলো এইভাবে যাচ্ছে, কারেন্টের ডিরেকশনটা হচ্ছে হলো এরকম। তো তাইলে আমরা এটার সাথে যে পাওয়ারটা অ্যাসাইন করব, সেই পাওয়ার পি ওয়ান হবে হচ্ছে হইলো প্লাস আই ওয়ান টাইমস ভি ওয়ান, ঠিক আছে। দ্যাট ইজ কারেন্টটা যখন আমার প্লাস প্রান্ত দিয়ে ঢুকতেছে, দ্যাট ইজ হায়ার পটেনশিয়াল দিয়ে ঢুকতেছে, হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে যাচ্ছে, তখন হচ্ছে আমরা বলি যে পাওয়ার, এই ডিভাইসটার পাওয়ারটা হচ্ছে পজিটিভ হবে। অ্যান্ড পজিটিভ পাওয়ারের মিনিং হচ্ছে যে এই ডিভাইসটা হচ্ছে পাওয়ার কনজিউম করতেছে, কনজিউম করতেছে। অ্যান্ড যদি কখনো এমন হয় যে আপনার কারেন্ট যেটা আছে, ফার্স্টে আমি একটা ভোল্টেজ অ্যাসাইন করি, ধরেন এইটার অ্যাক্রসের ভোল্টেজের এইটাই হচ্ছে লোয়ার ভোল্টেজ, এটাই হচ্ছে হায়ার ভোল্টেজ, অ্যান্ড এটার অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্স সাম ভি টু, অ্যান্ড ধরেন এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে হলো সাম আই টু, সাম আই টু। তো এবার কারেন্টটা হচ্ছে আমার হচ্ছে মাইনাস থেকে প্লাস টার্মিনাল, দ্যাট ইজ লোয়ার থেকে হায়ার পটেনশিয়ালের দিকে যাচ্ছে। তো এই কেসে যেটা হবে যে আমরা এইবার এটার যে পাওয়ারটা বের হবে সেই পাওয়ারটার সামনে একটা নেগেটিভ সাইন দেব। তো এরকম হবে আর কি। এন্ড আমরা বলবো যে ইন দিস সিনারিও আমার যে ডিভাইসটা আছে সে পাওয়ার কনজিউম করতেছে না, বরং পাওয়ার জেনারেট করতেছে। বুঝছো? সে হচ্ছে জেনারেট করতেছে। তো এইটা হচ্ছে একটা প্যাসিভ এলিমেন্টের মতো অ্যাক্ট করতেছে, আর এটা একটা অ্যাক্টিভ এলিমেন্টের মতো অ্যাক্ট করতেছে। তো কোনো সার্কিটে কারা হচ্ছে পাওয়ার জেনারেট করতেছে এবং কারা পাওয়ার কনজিউম করতেছে, এদেরকে আলাদা করার একটা উপায় হচ্ছে আমরা তাদের পাওয়ার গুলো উইথ সাইন ক্যালকুলেট করব, প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী। And যাদের পাওয়ার গুলো পজিটিভ আসবে তারা হচ্ছে পাওয়ার কনজিউম করতেছে, যাদের পাওয়ার নেগেটিভ আসবে তারা হচ্ছে পাওয়ার জেনারেট করতেছে। তো এইটাই হচ্ছে আমাদের প্যাসিভ সাইন কনভেনশন। ওকে, তো এইটা হচ্ছে গতদিন এটার কিছু ম্যাথও করানো হয়েছিল। তো তারপর হচ্ছে আমরা যেটা করেছিলাম, আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম, সার্কিটের বিভিন্ন টার্মিনোলজি নিয়ে কথাবার্তা বলেছিলাম। তার মধ্যে আমাদের জাস্ট আজকের জন্য নোড কি জিনিস সেটা বুঝলেই হবে। তো সিরিজ প্যারারেল কম্বিনেশন, কতদিন হচ্ছে এটা স্টার্ট করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? আচ্ছা, মেবি কোনো কোয়েশ্চেন নেই, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কিছু না বুঝলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। আচ্ছা, তো সিরিজ অ্যান্ড প্যারারেল কম্বিনেশন নিয়ে কথাবার্তা বলতেছিলাম। বাফার হয়ে আসতেছিল। এখন কি ঠিক আছে? হুম, আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান, একটু আমি রুমের জিনিসপত্র একটু ঠিক করি যেন নেটের কানেক্টিভিটি একটু ঠিক আসে।
এখন কি ঠিক আসতেছে? আচ্ছা ঠিক আছে, মেবি লিখানো শুরু করলে হয়তো বোঝা যাবে না ল্যাগ হচ্ছে নাকি। যদি আবার ল্যাগ করা শুরু করে একটু জানাবেন, ঠিক আছে? আমি এখনো কিছু লিখিনি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমি হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশন নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো সিরিজ প্যারালাল কম্বিনেশন অ্যাকচুয়ালি আপনারা শিখে আসছেন যে যদি হচ্ছে কিছু রেজিস্টর সিরিজে থাকা বলতে আমরা যেটা বুঝি যে প্রত্যেকটা রেজিস্টরের তারা হচ্ছে প্রত্যেকটা রেজিস্টর একটা প্রান্তে কানেক্টেড, ঠিক আছে? পর পর থাকবে এবং একটা কানেক্টেড, এবং যে প্রান্তে তারা কানেক্টেড সেখানে এক্সট্রা আর কোনো কানেকশন এভাবে নাই, ঠিক আছে? এরকম আর কোনো কানেকশন থাকা যাবে না। তো এই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে সিরিজ কানেকশন কম্বিনেশন অফ রেজিস্টর। এবং যখন এরকম থাকে আমরা এই সবগুলো রেজিস্টরকে উঠিয়ে দিয়ে একটা রেজিস্টর বসাতে পারি যদি সেই রেজিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে হলো এদের সবার সাম হয়। সামেশনটাকে আমি শর্টে হচ্ছে এভাবে সামেশন নোটেশন দিয়ে প্রকাশ করলাম, দিস জাস্ট মিনস দিস। ওকে। অ্যান্ড আর একটা ছিল হচ্ছে আপনার প্যারালেল কম্বিনেশন। ওই ক্ষেত্রে যেটা হতো, সবগুলা রেজিস্টর তাদের দুইটা নোডই হচ্ছে একে অপরের সাথে শেয়ার করে, ঠিক আছে? দেখেন এই একটা নোড, নিচে আর একটা নোড। অ্যান্ড নোড কি ছিল? নোড হচ্ছে আপনার সার্কিটের যে জায়গাগুলোতে ভোল্টেজ সেম। এবং ভোল্টেজ সেম এটা আমরা বুঝবো কিভাবে? বেসিক্যালি কোনো একটা ওয়্যার, আমরা সার্কিটের ওয়্যার গুলোকে অ্যাজিউম করতেছি জিরো রেজিস্ট্যান্সের। তো জিরো রেজিস্ট্যান্স হইলে তার ভিতর দিয়ে গেলে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, তাই তাদের ভোল্টেজ গুলো হচ্ছে সেম থাকবে। যেরকম এই পুরা উপরের পোর্শনটা ভোল্টেজ সেম, কিন্তু মাঝে সবাই একটা করে ভোল্টেজ ড্রপ হয়েছে, এই পোর্শনের ভোল্টেজ আবার সেম, ঠিক আছে? এখন যেহেতু এরা হচ্ছে আহ, দুইটা একই নোডের মাঝখানে কানেক্টেড, দ্যাট ইজ এই পটেনশিয়াল, উপরের পটেনশিয়াল ধরেন কথার কথা 5 ভোল্ট হইলে নিচের পটেনশিয়াল যদি জিরো হয়, সবার অ্যাক্রসে অ্যাকচুয়ালি 5 থাকবে। তো এটা আপনারা জানেন এইভাবে যে প্যারালেলে থাকলে সবার আবার সেম প্রবলেম দিচ্ছে। হুম, বাকিদেরও কি এরকম প্রবলেম হচ্ছে? হ্যালো, আম, অন্য কেউ একজন একটু বলেন যে তাদেরও কি এরকম লেখা আগে পরে হচ্ছে এবং ভয়েস কেটে কেটে আসতেছে? আচ্ছা, বাকিরা মেবি জয়েন করে অন্য কিছু করতেছে, সো আচ্ছা, মেবি আপনি একমাত্র একটু মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন। আচ্ছা, এখন করা যাইতে পারে, ওয়েল, আমি মোটামুটি যা যা ব্যবস্থা নেওয়ার করে ফেলছি, এন্ড অ্যাকচুয়ালি রাউটারটা আমি যে রুমে আছি সেই রুমেই। তো এখন 4টা বাজে, তো মেবি নেটের ডিস্টার্ব কি হইতে পারে? উম, আচ্ছা, আম, আমি এখনো কি কেটে কেটে আসতেছে? কিছু বলবেন? কেটে কেটে আসতেছে? হুম, তো বুঝতেছি না। কম হইলে তো ভেজাল। কেউ একজন মেবি কিছু বলতেছিলেন, আমি নিজেই এবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। কিছু কেউ একজন কিছু বলতেছিলেন যে এটা আমাদেরকে কিছু একটা বলতেছিলেন।
ক্লাস রেকর্ডিং তো আমি করি, এবং গত আগের 2 দিনের ক্লাসও কিন্তু রেকর্ডিং দিয়ে দিয়েছি। আজকেরটা, আচ্ছা আপনারা বলতেছেন যে আমি জাস্ট ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দেবো, তাই তো? আচ্ছা, আচ্ছা, এখন দুইটা জিনিস ক্লিয়ার করি। ফার্স্টলি, আপনাদের এন্ডে নেটের কানেকশনের জন্য হয়তো আমার কথাবার্তা স্লো যাচ্ছে, বাট রেকর্ডিংটা কিন্তু সবই স্মুথলি নর্মাল টাইমেই হবে। তার কারণ হচ্ছে আমি রেকর্ডিংটা অনলাইনে করতেছি না, আমি রেকর্ডিং নিজের ল্যাপটপেই করতেছি আর কি। তো রেকর্ডিং এর কোনো প্রবলেম হবে না। এন্ড এইটাই। মনে হয় না আপনারা গতদিনের দুইটা রেকর্ডিং এও কোনো ঝামেলা পেয়েছিলেন। আমি টেনে টেনে দেখছি, ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ, রেকর্ডিং এ হোপফুলি প্রবলেম পাবেন না। আচ্ছা, এখন হ্যাঁ, রেকর্ডিং তো দিয়ে দেওয়া যায়। আম, জি, না, আসলে যদিও ভুয়া, ঠিক কাজ করে না। হ্যাঁ, আমার ডেফিনেটলি স্পিড নাই। তো জি। আচ্ছা, আমি হচ্ছে আর একবার ট্রাই করে দেখি, এরপরেও যদি আটকায় তাহলে হচ্ছে হলো যতটুক করছি তারপরের টুক পর্যন্ত আমি পুরাটা রেকর্ড করে দিয়ে দেবো। ঠিক আছে, ক্লাস এন্ড করে নিজে হচ্ছে পুরাটা রেকর্ড করে দিয়ে দেবো। আর একবার হচ্ছে একটু স্টার্ট করতেছি, দেখেন আটকালে আমাকে অবশ্যই জানাবেন। ওকে, তো যেখানে ছিলাম, আম, হ্যাঁ, তো এরকম যখন একাধিক রেজিস্টার প্যারালালে থাকে তখন হচ্ছে যেটা হয় যে আমাদের হচ্ছে দুইটা নোড, এরা দুইজন, সবগুলো রেজিস্টারই আসলে দুইটা নোড শেয়ার করতেছে, এই দুই নোডের মাঝখানে আছে। তো তখন হচ্ছে এই এই পুরাটাকে আমরা রিপ্লেস করে একটা রেজিস্টার বসাইতে পারি, কিন্তু ওইটা করতে গেলে এই রেজিস্টারের রেজিস্ট্যান্সের ভ্যালুটা এরকম হইতে হবে। এইটার ফর্মুলা একটু কমপ্লিকেটেড, মানে বেসিক্যালি যেটা করতে হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ইনভার্ট করে অ্যাড করতে হবে। ইনভার্ট করে অ্যাড করতে হবে, সবাইকে অ্যাড করার পরে এই পুরাটার আর একটা ইনভার্স নিতে হবে। তো এইটাই ছিল হচ্ছে আমার প্যারারেল রেজিস্ট্যান্সের ফর্মুলা। এখন এটাই। আর নোড বলতে আমরা কি বুঝতাম? নোড বলতে বুঝতাম হচ্ছে হলো চেনার জন্য সহজ, কন্টিনিউয়াস পিস অফ ওয়্যার। তো এটাই হচ্ছে নোড। এন্ড সিরিজ চিনবো কিভাবে? সিরিজ হলে হচ্ছে হলো বেসিক্যালি মাঝখানে একটা নোড কমন থাকবে। সিরিজ থাকলে হচ্ছে একটা করে নোড কমন, এবং ওই নোডে জাস্ট দুইটা দুইটা রেজিস্ট্যান্সের মাঝখানে ওয়ান নোড কমন থাকবে, এবং ওই নোডে আবার অন্য কিছু কানেক্ট থাকা যাবে না। প্লাস হচ্ছে প্রতিটা নোডে জাস্ট দুইটা কানেকশন থাকবে, প্রত্যেকটা নোডে জাস্ট দুইটা রেজিস্টারের কানেকশন থাকবে, যেরকম এই নোডে হচ্ছে এই দিক থেকে একটা, এদিক থেকে একটা, দুইটা রেজিস্টার। আর প্যারারেল হচ্ছে সবাই দুইটা নোডই শেয়ার করবে। কথা কি কেটে কেটে আসতেছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, গেল। এখন হচ্ছে গত দিনের ক্লাসের অ্যাকচুয়ালি রিক্যাপ দেওয়া শেষ। আমি গত দিনের ক্লাসে একটা ম্যাথ করিয়ে দিয়েছিলাম। আজকে আমি অ্যাকচুয়ালি, ও, আরেকটা জিনিস যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এই ম্যাথগুলো করার কিছু স্টেপস দিয়েছিলাম, সেই স্টেপস গুলো দিয়ে একটু আজ করি যে আপনাদের প্রবলেম আছে নাকি। ঠিক আছে, আমি হচ্ছে একটু স্টেপস গুলো লিখে নিই। ইনফ্যাক্ট আমি হচ্ছে কিছু জিনিস অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসে একটু বলে দিতে হইতো, দ্যাট ইজ একদম প্রথম ক্লাসে, যে এই কোর্সের যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো আসলে সবগুলোরই করার কিছু প্রসিজার আছে, মানে একদম ফিক্স কিছু স্টেপস আছে। স্টেপস গুলো ফলো করলে হোপফুলি আপনার ম্যাথ হচ্ছে হয়ে যাবে, কাইন্ড অফ অ্যালগোরিথমিক সবগুলো ম্যাথ। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো যে প্রত্যেকটারই হচ্ছে এরকম স্টেপস গুলো একটু বলে দেওয়ার। যেমন আমি এখন হচ্ছে হলো এই স্টেপস টু রিডিউস আ সার্কিট টু reduce a resistor network to its equivalent resistance, এইটার স্টেপস গুলো লিখবো। স্টেপস টু ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। নোড হচ্ছে হলো আপনার একটা সার্কিটের যে পোর্শনের ভোল্টেজ সেম, ঠিক আছে, কন্টিনিউয়াসলি যে পোর্শনের ভোল্টেজটা সেম। এখন আমাদের সার্কিটে ভোল্টেজ ড্রপ হয় কখন? বেসিক্যালি আমরা যখন একটা রেজিস্টরকে ক্রস করে যাচ্ছি, কারণ রেজিস্টরের ভিতরে রেজিস্ট্যান্স আছে বলেই তো এটাকে ক্রস করতে গেলে আমার হচ্ছে যে ইলেকট্রন গুলো আছে, যদিও আসলে ইলেকট্রন বলা ঠিক না, আমরা তো কনভেনশনাল কারেন্ট ধরে নেই পজিটিভ চার্জের ফ্লো। তো পজিটিভ চার্জ গুলো যখন হচ্ছে যাচ্ছে, তাদেরকে হচ্ছে ওই বাধাটাকে ক্রস করার জন্য তাদের পটেনশিয়াল এনার্জি গুলো কমে যাচ্ছে। তো এই কারণে যেটা হয় যে ধরেন কথার কথা যে এইখানে যেরকম আছি,
এই প্রান্ত থেকে এই প্রান্ততে যেতে গেলে তাকে হচ্ছে এই বাধাটাকে অতিক্রম করে যেতে হলে তার ডেফিনেটলি পটেনশিয়াল এনার্জি কমে যাবে। তো পার ইউনিট চার্জ যে পটেনশিয়াল এনার্জি সেটাকেই তো আমরা বলতাম পটেনশিয়াল। তো যেটা হয় যে আমরা বলি যে সার্কিটের এই পয়েন্টের থেকে এই পয়েন্টের পটেনশিয়াল কম, কারণ মাঝখানে একটা রেজিস্টরকে ক্রস করতে হয়েছে, ঠিক আছে। এন্ড প্যাসিভ এলিমেন্টের ভিতর দিয়ে যাওয়ার সময় আমার হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে হচ্ছে কারেন্টটা ফ্লো হয়। এখন যদি রেজিস্ট্যান্সই না থাকে, ঠিক আছে, তাহলে সেখানে তো আসলে আপনার এই পটেনশিয়াল এনার্জি লুজ করার কোনো কারণ নাই। তার মানে আপনার পটেনশিয়ালটা আসলে সেমই থেকে যাবে। তো আমরা যেটা করি ওই যে একদম প্রথম দিন যে দেখাচ্ছিলাম যে আমাদের যদিও ধরেন এরকম একটা ওয়্যারের ভিতরে আসলে অ্যাটম গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সো রেজিস্ট্যান্স আসলে পুরাটা জুড়ে ছড়িয়ে থাকার কথা, বাট আমরা যেটা করি আমরা জিনিসটাকে এরকম একটা ছোট লাম্পড মডেলে নিয়ে আসি। তো এই যে এই ওয়্যার গুলো আছে, এই যে এই দুই পাশের যে ওয়্যার গুলো আছে, এইগুলাতে আমরা ধরে নেই যে কোনো রকমের কোনো রেজিস্ট্যান্স নাই। তার মানে কি এইখানে কোনো ভোল্টেজের চেঞ্জ হবে না, কারণ পটেনশিয়াল এনার্জির কোনো লস হবে না। পটেনশিয়াল এনার্জি লস হবে হচ্ছে এই মাঝের জায়গাটাই। তাই যেটা হবে যে এইখানে যদি কারেন্ট এই ডিরেকশনে যায়, এইখানে একটা ছোট্ট ভোল্টেজ ডিফারেন্স হয়তো হবে, বাট এই পোর্শনটা, বামের পোর্শনের ভোল্টেজ হয়তো সাম V1 থাকবে, এই পোর্শনের ভোল্টেজ হয়তো সাম V1 থাকবে, পুরাটাই এই পুরো ওয়্যারটার ভোল্টেজ হচ্ছে সাম V1 থাকবে, এবং ডান পাশের পুরো ওয়্যারটার ভোল্টেজ হচ্ছে সাম V2 থাকবে, ঠিক আছে। দ্যাট ইজ আপনার এই ওয়্যার গুলোর ভিতরে কোনো ভোল্টেজ ড্রপ হয় না। এই কারণ এই ধরনের যে জায়গাগুলোতে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, পুরোটা জুড়ে ভোল্টেজ সেম, এদেরকেই আমরা বলতেছি হচ্ছে নোড। এখন আমাদের সার্কিটে এটা আসলে কিসে ট্রান্সলেট করে? আমাদের সার্কিটে যেখানে দেখবেন যে এরকম কন্টিনিউয়াসলি অনেকটুক তার আসলে সেম, মাঝখানে কোনো রেজিস্টর নাই, এই পুরাটার আসলে পটেনশিয়ালটাও সেম, ঠিক আছে। সো এই পুরাটাই হচ্ছে কোনো ভোল্টেজ ড্রপ নেই, পুরাটার ভোল্টেজ সমান। কিন্তু দেখেন এই প্রান্ত থেকে এই প্রান্তে যখন আসতেছেন তখন কিন্তু মাঝে রেজিস্ট্যান্স পড়ে যাচ্ছে, তাই এই প্রান্ত আর এই প্রান্তর ভোল্টেজ আবার সেম হবে না। কিন্তু এই নিচের পুরাটা দেখেন আবার এইভাবে কানেক্টেড। তো এই পুরাটার ভোল্টেজ হয়তো সাম V2 হবে, আর উপরের পুরাটার ভোল্টেজ হচ্ছে সাম V1 হবে। এই উপরের পুরাটা একটা নোড, নিচের পুরাটা আর একটা নোড, ঠিক আছে। সো একদম শর্টে বললে সার্কিটে যেখানেই কন্টিনিউয়াসলি অনেকটুক ওয়্যার আছে কোনো রেজিস্ট্যান্স ছাড়া, সেগুলোকেই আমরা বলতেছি আমাদের নোড। বুঝতে পারছি কি? ওকে। তো নোট চেনাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যে কারণে আমি বারবার এটাতে অনেক মানে এটাতে অনেক স্ট্রেস দিচ্ছি। কারণ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলেন বা পরে গিয়ে যাই করবেন না কেন, সবকিছুতে আসলে নোট টোট চিনতে হবে। আচ্ছা, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার স্টেপস গুলো কি কি ছিল? প্রথম স্টেপ ছিল হচ্ছে হলো ডিটারমাইন নোডস। আমাদের নোড গুলাকে ডিটারমাইন করতে হবে। নোড গুলো ডিটারমাইন করার পরে এরপর যেটা করতে হবে, আমাদের হচ্ছে হলো কোন রেজিস্টর গুলো কোন নোডের মাঝখানে আছে এটা একটু লিস্ট করতে হবে। লিস্ট রেজিস্টরস বিটুইন নোডস। এইটা করলে আপনার আসলে ম্যাক্সিমাম কাজ ডান। এরপর জাস্ট যেটা করতে হবে, পুরো সার্কিটটাকে আর একবার ড্র করতে হবে, সো রিড্র দ্য সার্কিট। তো এটা করার সময় আমাদের যেটা খেয়াল রাখা লাগবে, আমরা হচ্ছে প্রথমে ইনিশিয়াল এন্ড ফাইনাল নোড গুলা ড্র করে নেব। ফ্রম ফার্স্ট, এরপর হচ্ছে হলো আমরা ইন্টারমিডিয়েট নোড গুলা মাঝখানে জয়েন দেবো কানেকশন অনুযায়ী। ইন্টারমিডিয়েট নোডস, ফাইনালি আমরা সিরিজ প্যারারেলের ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আর একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝাই। স্টেপস গুলো এভাবে লিখলে হয়তো অনেক অ্যাবস্ট্রাক্ট লাগবে এবং বোঝা যাবে না আসলে কি বোঝাতে যাচ্ছি। তো আমি একটা ম্যাথই করাই। তো কি হচ্ছে, হুম, হলো না, কতদিন মেবি 12 নম্বর করিয়েছিলাম। ইয়েস, আজকে হচ্ছে আগিয়ে রাখছি কোনটা করব, 15 নম্বর। ইয়েস, এটা দিয়ে শুরু করব। বড় হয়ে, আচ্ছা থাক, এই পেজে নাই করি।
ফ্রেশ পেজে করি। তো আমাদের কাজ হচ্ছে এ আর বি এই দুইটা নোডের মাঝখানে রেজিস্ট্যান্সটা বের করা। এটা হচ্ছে আমার স্লাইডের প্রবলেম নাম্বার 15। তো কিভাবে বের করব? ফার্স্টেই আসি, আমি স্টেপস গুলো পাশে লিখি। প্রথম স্টেপ কি ছিল? ডিটারমাইন নোডস। তো আসলে নোড গুলো একটু ডিটারমাইন করি। নোড চিনবো কিভাবে? যতদূর জুড়ে ওয়্যারটা সেম আছে, ঠিক আছে? যেরকম ধরেন এই যে এই এ নোডটা যে আছে, এ নোডটাকে আমরা একটু ফলো করি, ঠিক আছে? যে এইখান থেকে শুরু হলো এই পর্যন্ত একই ওয়্যার, ঠিক আছে? এইটুকু আমি ইগনোর করলাম কারণ তারপর একটা রেজিস্ট্যান্স আছে, সো এইটাকে ক্রস করে গেলে ডেফিনেটলি নোডটা চেঞ্জ হয়ে যাবে। তো ও অত ওইদিকে নাই যাই, কিন্তু দেখেন এই পুরাটা কিন্তু সেম ওয়্যার, ঠিক আছে? সো এই যে এ নোটটা আছে, এই এ নোটটা এখানে চলে আসছে এবং শেষ হয় নাই অ্যাকচুয়ালি, কারণ এই পুরাটুকু আসলে সেম। এটাও একটা ওয়্যার না? তো দ্যাট ইজ এ জিরো রেজিস্ট্যান্স। তো এখান দিয়ে গেলেও কিন্তু আমার ভোল্টেজ ড্রপ নাই। তাহলে এই রেড মার্ক পুরাটাই আসলে নোড এ, এই পুরাটাই আসলে নোড এ। শেষ হয় নাই, আমি চাইলে এইদিকেও যাইতে পারি। এই পুরাটাই হচ্ছে আমার নোড এ। আপনারা কি বুঝতে পারতেছেন এই পুরাটা কিভাবে নোড এ হইলো? আমি কি আবার কেটে কেটে যাচ্ছি? ঠিক আছে। ওকে, সো এখন আসেন নোড বিটাকেও একটু ফলো করি। ধরেন এই হচ্ছে নোড বিটা, ঠিক আছে? তো নোড বিটা এখানে তো আবার একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে ক্রস করে গেলে তো আমার নোড চেঞ্জ হয়ে যাবে। তো কিন্তু এইদিকে ওয়্যার আছে, এইটাকে আমরা ফলো করি। ফলো করে এই পর্যন্ত আসলাম। এরপর আসলে কোনো দিকে যাওয়ার কোনো উপায় নাই। আমাদের আসলে এটাকে বলতে হবে এটাই হচ্ছে নোড বি, ঠিক আছে? এন্ড ইন্টারেস্টিংলি আমার সার্কিটে আর কোনো নোড নাই। দেখেন আমার সবগুলা পয়েন্টই নামকরণ করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যেটা করব, যেহেতু জাস্ট দুইটা নোডই আছে, আমি হচ্ছে প্রত্যেকটাকে কে কোন নোডের মাঝখানে সেটা একটু লিখবো। যেরকম এই যে 4 ওহমটা আছে, দেখেন তার এক প্রান্তে এ ও অপর প্রান্তে বি। তো এটা হচ্ছে এ আর বি এর মাঝখানে আছে। এই যে 6 ওহমটা আছে, সে হচ্ছে এ আর বি এর মাঝখানে আছে। তারপর আবার এই 4 ওহমটা, সে হচ্ছে হইলো এ আর বি এর মাঝখানে আছে। এই 3 ওহমটা, সে নিজেও হচ্ছে এ আর বি এর মাঝখানে আছে। সে নিজেও হচ্ছে এ আর বি এর মাঝখানে আছে। এবার আসি এই 10 ওহমে, ঠিক আছে? 10 ওহমটা কিসের মাঝখানে আছে? 10 ওহম হচ্ছে এ এবং এ এর মাঝখানে আছে, ঠিক আছে? এখন এরকম যখন হবে, তখন দেখেন এই রেজিস্টরটার এই প্রান্তেও যে ভোল্টেজ, কারণ ওই যে আমি কিন্তু বলে আসতেছি বারবার যে পুরো নোড জুড়ে একই ভোল্টেজ, তো তাহলে এই প্রান্তেও যে ভোল্টেজ, অপর প্রান্তে ঠিক একই ভোল্টেজ। এখন আমি একদম প্রথম দিকেই বলছিলাম, মনে করে দেখবেন যে কারেন্ট হচ্ছে ফ্লো করে ভোল্টেজ ডিফারেন্সের কারণে। তো এই যে এই 10 ওহমের রেজিস্ট্যান্সটা আছে, তার দুই প্রান্তে যেহেতু আমার পটেনশিয়াল অথবা ভোল্টেজ সেম, এখানে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। ইনফ্যাক্ট এইটা থাকা যা, না থাকাও তাই। তো যখনই আমার কোনো রেজিস্টরের অ্যাক্রসে একই নোট পড়ে যাবে, দুই প্রান্তে যখন একই নোট পড়ে যাবে, ওই রেজিস্টরটা আসলে ওই সার্কিটে নাই, তাকে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, যে যখন একই একটা রেজিস্টরের দুই প্রান্তে একই নোট চলে আসবে, ওই রেজিস্টরটা আসলে ওই সার্কিটে নাই, তাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, ঠিক আছে? সো এইটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ, লিস্ট অল লিস্ট রেজিস্টার্স বিটুইন নোডস। 3 নাম্বার স্টেপ, রিড্র। রিড্র করার সময় প্রথমে কি খেয়াল রাখবো? ফার্স্টে হচ্ছে হলো ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল নোট রাখবো। এখন ইন্টারেস্টিংলি এইখানে আসেই জাস্ট দুইটা নোট, আমার ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল নোট, এ এবং বি নোট। তো এখানে আসলে তাই তেমন কিছুই করার নাই। তো ধরেন আমি হচ্ছে এই এ নোটটা আঁকলাম, এ নোটটা আঁকলাম, অ্যান্ড এই হচ্ছে হলো বি নোটটা আঁকলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার বি নোটটা আঁকলাম। তো এরপর আহ হ্যাঁ, এরপর হচ্ছে পুরো সার্কিট হচ্ছে এই এদেরই অনুযায়ী আঁকবো। এখন দেখেন এখানে আসলে যেটা হচ্ছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সই আসলে এ আর বি নোডের মাঝখানেই। তো যেহেতু তারা দুইটা নোডকেই শেয়ার করতেছে, সবাই হচ্ছে এক প্রান্ত এতে কানেক্টেড, অন্য প্রান্ত বি তে কানেক্টেড, তাহলে বুঝতে পারতেছেন নিশ্চয়ই এরা সবাই হয়ে যাবে হচ্ছে প্যারারেলে। এই দেখেন আমি এই প্রথমটাকে আঁকলাম, দেন আসেন এই 6টাকে আঁকাই, কেউ হচ্ছে দুই প্রান্ত দেখেন এ আর বি এর মাঝখানে। দেন হচ্ছে হলো আমার এই 4টাকে আঁকাই,
দেন এই তিনটাকে আঁকাই। আর এই তো, এই 10 কে আসলে আঁকানোর কিছু নাই, আপনার খুব মন চাইলে আপনি এমনি আঁকাইতে পারেন। ঠিক আছে, এই যে দুই প্রান্ত একই নোডে কানেক্টেড, নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটার আসলে মিনিং কি। এখান দিয়ে তো কারেন্ট ঘুরে আবার ব্যাক করার কোনো রাস্তাও নাই, ঠিক আছে, যদি এইভাবে আঁকান। তো এটা আসলে নাই সার্কিটে। তো দেখেন, যে কয়টা রেজিস্ট্যান্স ছিল আমি সবাইকে আঁকায় ফেলছি, এবং খেয়াল করে দেখেন যে এদের দুই প্রান্তে আগেও এ আর বি নোড ছিল, এখনো এ আর বি নোডই আছে। ঠিক আছে, এ আর বি নোডই আছে, যে এই পুরাটা হচ্ছে বি নোড, এবং এই উপরের পুরাটা হচ্ছে এ নোড। তো এটা করার পরে এখন এই এই কমপ্লিকেটেড সার্কিট জাস্ট এইটাই রিডিউস করছে। এখন এইটা কি হবে এটা তো বুঝতেই পারতেছেন, এরা সবাই আসলে প্যারারেল হয়ে আছে। তো এই রেজিস্ট্যান্স হবে হচ্ছে হলো, এটাকে আমরা শর্টে এইভাবে লিখি, 4 প্যারারেল 6 প্যারারেল 4 প্যারারেল 3। এটা কি করতে হবে এটাও নিশ্চয়ই জানেন। এই পুরাটা করে পুরাটাকে আবার ইনভার্ট করতে হবে। তো আমার এখন এই ক্যালকুলেশন করার ইচ্ছা নেই, আমি একটু আনসারটা দেখে আসি। 1 ওহম আসে, 1 ওহম আসে। ওকে। তো হোপফুলি এই ম্যাথটা বুঝতে পারলেন। এখন পরের ম্যাথে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট ব্যাপার একটু বলে নেই, যে এইখানে এই ম্যাথে যদিও জাস্ট দুইটা নোট ছিল, এমন হইতে পারে যে মাঝে আরো নোট আছে। এখন যে ইম্পর্টেন্ট ব্যাপারটা আমি বলতেছি সেটা হচ্ছে যে আমি চাইলে, ধরেন যদি 3টা বা 4টা নোট থাকে, আমি চাইলে ধরেন আমি একটা, আচ্ছা এটা আসলে এক্সাম্পল দিয়ে বোঝানোই বেটার, ঠিক আছে, আমি পরের ম্যাথটা যে দেন বুঝাই। ওকে, আচ্ছা এই ম্যাথ নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে, কারোর কোনো কনফিউশন আছে? ওকে, মেবি কারণ নাই, তাইলে আমি হচ্ছে পরের আর একটা মেথডে, এন্ড হোপফুলি এটাই হচ্ছে একটু বেশি নোট থাকবে। তো আচ্ছা, 18 করতে চাইছিলাম নাকি 16 করতে চাইছিলাম, ভুলে যাই বারবার। 18 করাবো আর 20 করাবো, একটা মেবি করানো উচিত। আচ্ছা না, এত করতে করানোর দরকার নেই, আমি কঠিন একটা করায় দেখাই। এটা একটু করে দেখাই। এটা হচ্ছে প্রবলেম 18, এবং এটা দেখেই মেবি আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এটা এত বাজে দেখতে কেন। এটা অ্যাকচুয়ালি বাকিগুলো আসলে এদের কাছে দুধ ভাত, এটা যেরকম বাজে দেখতে। বাট আমার কাছে মনে হয় এটা খুবই ইনস্ট্রাকটিভ একটা এক্সাম্পল, কারণ দেখবেন এখানের বেশিরভাগ রেজিস্ট্যান্স আসলে এক্সিস্টই করে না। আচ্ছা, যে ইম্পর্টেন্ট কথাটা বলতে চাচ্ছিলাম সেটা এখন বলবো না, সেটার পরের ম্যাথে গিয়ে বলবো। তো এটা হচ্ছে প্রবলেম 18। তো এখানে নোডের নামকরণ করা নেই, আমরা একটু করে নিই। ঠিক আছে, তো ধরেন যে আম, এটা হচ্ছে আমার এ নোড। এ নোডটাকে আমি কালো দিয়েই লিখি, কারণ এ নোড আসলে বেশি দূর যাবে না। আচ্ছা, কালো দিয়ে না লিখি, নোডের নাম অন্য কিছু দেখাই ভালো। তো ধরেন লাল দিয়েই লিখলাম এ নোড। বাট কথা হচ্ছে এ নোড আসলে বেশি দূর যায় নাই, সে এখানেই আছে। এরপরে তো একটা রেজিস্ট্যান্স কে ফেস করছে, যার পরে সে আসলে অন্য আরেকটা নোড হয়ে গেছে। আর আরেকটা নোডকে ধরেন আমি বি নোড বললাম। তো আসলে একটু বি নোডটাকে ফলো করি, বি নোডটা অনেক দূর যাবে। তো বি নোড, সে হচ্ছে এই যে যাচ্ছে, যাচ্ছে, আসলে এই কালারটা আসলে দেখা যায় না। বি নোড, তো যাচ্ছে যাচ্ছে, এখানে গিয়ে দেখেন এদিকে গেলেও তার রেজিস্ট্যান্স পটেনশিয়াল চেঞ্জ হবে, এদিকে গেলেও হবে, বাট এই দিকে রাস্তা আছে। তো এই দিকে আমি স্টিল ওয়্যারটাকে ফলো করতেছি, দেখেন এই জায়গাও বি নোড, এই জায়গাও বি নোড, ফলো করতেছি করতেছি, এই জায়গাও বি নোড, স্টিল করতেছি, এই জায়গাও বি নোড, স্টিল করতেছি, এই পর্যন্ত বি নোড, শেষ হয় নাই। দেখেন এই দুই জায়গায় রেজিস্ট্যান্স আছে, বাট এইখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। তো আমি এই পর্যন্ত গেলেও স্টিল বি নোড। তারপর দেখেন এখানে গেলেও বি নোড, তারপর এখানে গেলেও বি নোড। এরপর এদিক ওদিক যাওয়ার কোনো উপায় নেই, কারণ মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স পড়ে গেছে বিধায় এখানে হচ্ছে পটেনশিয়াল চেঞ্জ হবে, তো এটা নতুন আরেকটা নোড হয়ে যাবে। কিন্তু এই পর্যন্ত আমি যাইতে পারি, এইটাও বি নোড। ওকে, তো বি নোড অনেকটুকু গেছে। আচ্ছা ফাইন, সো বুঝলাম। এখানে আর একবার একটু এক্সপ্লেন করি। আচ্ছা, এক্সপ্লেন একটু পরে করব। বাট খেয়াল করেন যে আমি কিন্তু পুরোটা জুড়ে জাস্ট এই ওয়্যারটাকেই ফলো করতেছি, যেটা ওই যে বলছিলাম কন্টিনিউয়াস পিস অফ ওয়্যার মানেই হচ্ছে একই নোড। তো দেখেন আমি পুরোটা জুড়ে ওয়্যারটাকেই ফলো করছি। এন্ড আপনারা যদি ভাবেন যে এইখানেও বি আছে,
এইখানেও বি আছে, তাহলে তো রেজিস্টর ক্রস করেও আমি একই নোডে থাকছি। আসলে কিন্তু আমি এই মাঝখানের 12 কিলো ক্রস করে ওইদিকে যাই নাই, আমি গেছি এই দিক হয়ে। সিমিলারলি এই দুইটাকে ক্রস করেও কিন্তু আমি এইখানে যাইনি, আমি গেছি ওই দিক হয়ে। ঠিক আছে, আমি কিন্তু ফুল টাইম জাস্ট এই ওয়্যারটাকেই ফলো করতেছি। ওকে ফাইন। তো এই হচ্ছে বি নোডের কাহিনী গেল। এখন আসেন, আম, আর আরো কিছু নোড অ্যাকচুয়ালি লাগবে। ঠিক আছে, কারণ দেখেন এই যে এটা যে আছে, এটাকে ক্রস করে এখানে যাওয়ার পরই এখানে নতুন একটা নোড ডেফিনেটলি হয়ে গেছে। তো সেটাকে ধরেন আমি নাম দিলাম সি নোড। এখন আসেন একটু সি নোডটাকে ফলো করি। সি নোডটা এই পর্যন্ত আসলো, সো এটা সি নোড। তারপর এই পর্যন্ত আসলো, এটা সি নোড। ঠিক আছে, সি নোড এরপরে এই 16 কিলো ক্রস করবে। সি নোডের আর কোথাও যাওয়ার জায়গা নেই, এই 16 কিলো ক্রস করে সে আর একটা নোড হয়ে যাবে। সেটাকে ধরেন আমি নাম দিলাম ডি নোড। ঠিক আছে, ডি নোড। এন্ড আমাদের আসলে নোড সমাচার শেষ, আর কোনো নোড এখানে নাই। ইয়েস, অ্যাকচুয়ালি আরো দুইটা নোড আছে, সেগুলো আমি অত মার্ক করতে চাই না। ঠিক আছে, একটু দেখায় দিই কোথায় আছে। এই যে এই দুইটা যে 3 কিলো আছে, এর মাঝে এখানে একটা নোড আছে। বাট এরকম সিরিজে যখন থাকে আমি ইউজুয়ালি তাদেরকে আর আলাদা করে আঁকাই না। ঠিক আছে, সিমিলারলি এখানেও একটা নোড আছে, এগুলাকে আমি বলি ট্রিভিয়াল নোড। ঠিক আছে, ট্রিভিয়াল নোড। তো এই ট্রিভিয়াল নোট গুলোকে আমি ইগনোর করে যাচ্ছি, কারণ আপনারাও জানেন যে এই 6 আর 6 মিলে আসলে 12 হয়ে যাবে, আর এই 3 আর 3 মিলে আসলে 6 হয়ে যাবে, কারণ এরা সিরিজে আছে। ঠিক আছে, তো এই ট্রিভিয়াল নোট গুলোকে আমি ইগনোর করে দেবো। ট্রিভিয়াল। ওকে, আমার স্টেপ 1 শেষ। সবগুলো নোটকে মার্ক করা হয়েছে আমার, আর কোনো নোট ফাঁকা থাকার কথা না। ও ইয়েস, আপনারা চাইলে এখানে আরেকটু কি করতে পারেন, এটাকে উপর দিকে টেনে দিয়ে আপনি বলতে পারেন যে এইটাও সি নোট। ঠিক আছে, সো দ্যাটস অ্যাবাউট ইট, আমাদের নোট নিয়ে কথাবার্তা শেষ। এখন আসলে একটু মার্ক করি কে কে কার কার মাঝখানে আছে। ঠিক আছে, সো ধরেন আমি হচ্ছে হইলো এই দুইটা 3 দিয়েই শুরু করি। না, ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে এ এবং সি এর মাঝখানে আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর এই দুইটা 3 আসলে কার মাঝখানে, এটা হচ্ছে এ এবং বি এর মাঝখানে। আচ্ছা, আলিটন আমার পছন্দ হচ্ছে। হুম, ইউজ করি নাই কোনটা, এটা ইউজ করি। আচ্ছা, তো এটা হচ্ছে এ এবং সি এর মাঝখানে আছে, এটা হচ্ছে এ এবং বি এর মাঝখানে আছে। ওকে, এইটা বি আর বি, এইটাও বি এবং বি। আর কে কে আছে, এইটাও বি এবং বি, এইটাও বি এবং বি। এন্ড গত ম্যাথ থেকেই জানেন আপনারা যে একই নোড যদি দুই প্রান্তে থাকে, তারা আসলে কি হয়ে যায়, ওই রেজিস্টরের অ্যাক্রসে কোনো কারেন্ট ফ্লো হবে না, তারা সার্কিটে থাকা যা, না থাকাও তাই। আমি আরো একবার একটা জিনিস রিপিট করি, এইখানে মাঝখানে 12 কিলো হওয়ার পরেও আমি বি ক্রস করে ওই প্রান্তে বি গেছি এরকম কিন্তু না, আমি কিন্তু এই যে ওয়ার হয়ে সব জায়গায় বি হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো তারপর হচ্ছে এখনো নামকরণ করা শেষ হয় নাই। এটাও হচ্ছে বি এবং সি, এইটাও হচ্ছে বি এবং সি, তারপর এইটাও বি এবং সি, আর এইটা বি অ্যান্ড ডি, এটা হচ্ছে বি অ্যান্ড ডি। এরা দুইজন হচ্ছে হলো আমার বি অ্যান্ড ডি। আচ্ছা, আহ কাকে নামকরণ করা বাকি আছে, এইটা, এটা হচ্ছে সি অ্যান্ড ডি, আর এইটাও হচ্ছে সি অ্যান্ড ডি। ওকে, কি ফেলে দিছি? না, সবাইকে আসলে কে কাদের মাঝখানে লিস্ট করা শেষ। এরপর রিড্র। এইবার দেখেন, রিড্র করার সময় আমি যেটা করব, এ আর বি তো ইনিশিয়াল এন্ড ফাইনাল নোড, তো এদেরকে আমি আগেই আঁকায় নিলাম। ঠিক আছে, এবার একটু খেয়াল করেন যে এ আর বি যে আছে, আম, আচ্ছা এক কাজ করি, এ আর বি এর সব কাহিনী শেষ করে নিই। এ এবং বি, এদের মাঝখানে কারা কারা আছে, এদের মাঝখানে কোন রেজিস্টার গুলো আছে, আসলে একটাই আছে, যে এই দুইজন। ঠিক আছে, সো এই দুইজনকে আমি আগেই হচ্ছে এই করে দিই। এই দুইজন মিলে 6 হয়ে যাবে, 6 কিলো হয়ে যাবে। তো এদের কাহিনী আমি আগেই শেষ করে দিলাম, এদের দুইটাকে আমি ড্র করে ফেলছি। আচ্ছা, এবার আসি, আমার এখন সি আর ডি নোড কিভাবে আঁকাবো। সি আর ডি নোড আঁকানোর সময় একটু খেয়াল করে দেখেন যে এখানে কি কি কম্বিনেশন আছে। আপনার এখানে হচ্ছে হলো এ এবং বি এর মাঝখানে রেজিস্টার আছে, এ এবং সি এর মাঝখানে রেজিস্টার আছে, সি এবং ডি এর মাঝখানে রেজিস্টার আছে, ডি এবং সি এর মাঝখানেও রেজিস্টার আছে। তারপর হচ্ছে সি, বি এবং ডি এরকমও কম্বিনেশন আছে, বি এবং ডি এরকম কম্বিনেশনই আছে। ঠিক আছে, কিন্তু দেখেন এ এর সাথে ডি এর কোনো কানেকশন নাই, কোনো জায়গায় এ এর সাথে ডি এর কানেকশন হয়, কোনো রেজিস্টার নাই। ঠিক আছে, সো এটা থেকে আমরা বুঝতেছি এ এর সাথে ডি এর কানেকশন কখনোই হবে না। কিন্তু সি নোড যদি আমি একটা বানাই, সি এর সাথে
বি এরও কানেকশন আছে, ডি এরও কানেকশন আছে। তো আপাতত ধরেন আমি এই পয়েন্টটাকে বললাম সি নোড। এই পয়েন্টটাকে সি নোড বলে আমি এখন এ আর সি, এ এবং সি এদের মাঝখানে যতজন আছে সবাইকে একটু ই করে ফেলি, এখানে বসায় ফেলি। এ আর সি এর মাঝখানে প্রথমেই কি আছে, এই যে এই 2 কিলো, ঠিক আছে, 2 কিলো। তো আচ্ছা, এ আর সি এর মাঝে আসলে 2 কিলো বাদে আর কেউ নাই, তাইলে এটাকে একটু কাছাকাছি আঁকাই। 2 কিলো দিলাম, এন্ড এই হচ্ছে আমার সি নোড। ওকে, এই হচ্ছে আমার সি নোড। এবার সি এর সাথে হচ্ছে ডি এর কানেকশন আছে, বি এর সাথেও ডি এর কানেকশন আছে। সো ডি কে আমি ধরেন এইখানে কোনো এক জায়গায় আঁকাইলাম, ঠিক আছে, এখানে কোনো এক জায়গায় আঁকাইলাম। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্টে সি আর ডি এর কানেকশন একটু সেট করে নেই। আমি এটাকে আঁকাইছি সিডি। সিডি এই একটা আছে, এই একটা আছে, আর কোথাও সিডি আছে? আর কোথাও সিডি দেখতেছি না। এই দুইটা সিডি কে আসেন ড্র করে ফেলি, ঠিক আছে। তো একটা হচ্ছে 16 কিলো, আর একটাও হচ্ছে 16 কিলো। তো আমার আর নিচে যাওয়ার ইচ্ছা করতেছে না, আমি এই জায়গাটাকেই ধরেন বলে দিলাম এটা হচ্ছে আপনার ডি নোড। আচ্ছা, গেল। তো আমি হচ্ছে এইটা আর এইটাকে আঁকায় ফেলছি। এবার হচ্ছে আসেন, এবার অনেক রকম কানেকশনই অ্যাকচুয়ালি দেওয়ার আছে, ঠিক আছে। যেরকম আমি চাইলে এখন বি আর সি এর মাঝখানে কানেকশন দিতে পারি, আবার বি আর ডি এর মাঝখানে কানেকশন দিতে পারি। তো আসেন ফার্স্টে বি আর ডি এর মাঝখানে কানেকশন গুলোই দিই। সেগুলো ডেফিনেটলি যে এইরকম একটা জায়গায় হইতে হবে, তাই না? কারণ এই পুরোটাকে আমি টেনে নিয়ে আসছি, এই পুরোটাই আমার বি নোড। এটাও বি নোড, এই পর্যন্ত বি নোড। আচ্ছা, এখন হচ্ছে বি আর ডি এর মাঝখানে কারা কারা আছে? বি আর ডি এর মাঝখানে এইটা আছে, এন্ড এই দুইজন আছে, ঠিক আছে। সো দেখেন এরা, আম, হ্যাঁ, আচ্ছা, এটা আমি আগের বার মেনশন করছি দেখে এবার বলতে ভুলে গেছি, যে যখনই দেখতেছেন সি আর ডি এর মাঝখানে দুইজন আছে, এরা আসলে প্যারালালি আছে, কারণ এরা দুইটা নোডই শেয়ার করতেছে। আচ্ছা, সিমিলারলি দেখেন এখানে এই 6 কিলো আর এই দুইটা 6 কিলো সিরিজ আছে, তার মানে এরা আসলে 12 কিলো। এরা আসলে 12 কিলো। এই 12 কিলোর দুই প্রান্তে বি আর ডি, এই 6 কিলোর দুই প্রান্তে বি আর ডি। তাহলে আমি হচ্ছে এই যে এদের দুই প্রান্তে বি আর ডি আঁকায় দিলাম, ঠিক আছে। তো এই, বলেন। ইয়েস। আহ না, অ্যাকচুয়ালি কারণ দেখেন এইটা তো বি নোড, তাই না? এইখানে কি সি নোড আসতে পারবে? সি নোড তো এইখানে, এইখান থেকে এখানে কিন্তু কোনো কানেকশন নাই। আপনার যদি ইচ্ছা হয় এটাকে একটা অন্য কোনো নোড নাম দিতে হবে, আপনি চাইলে এটাকে ই নোড নাম দিতে পারেন, আর এটাকে একটা এফ নোড নাম দিতে পারেন। এটা ট্রিভিয়াল বলে আমি একটা স্টার দিয়ে দিই, ঠিক আছে। বাট এইটা আর এই নোড কিন্তু সেম না, কারণ এদের মাঝখানে কিন্তু কোনো কানেকশন নাই, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কাছে কেন মনে হয়েছিল যে এটা সি হইতে পারে? না, অ্যাকচুয়ালি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, মেবি, হ্যাঁ, এইটা ঠিক বলছেন, যে এই দুটাকে যোগ করলে যে সিক্সটা হবে না, সেই সিক্সটা হচ্ছে বি আর সি এর মাঝখানে, ঠিক আছে। কিন্তু এর মাঝে সি নোড হবে না, ঠিক আছে, কারণ এর মাঝে সি নোড হলে অ্যাকচুয়ালি একটা ভেজাল আছে। এখানে যদি সি দেন তাহলে দেখেন এইটা সি সি হয়ে কাট আউট হয়ে গেল না? তো ওইটা আসলে হবে না, ঠিক আছে। তো ওইটাই আপনার ইচ্ছে হলে এখানে একটা অন্য নোড নাম দিতে পারেন ই প্রাইম, বাট আমি যেটা করি দেখেন অলরেডি এই পুরো সার্কিটে অনেক লেখালেখি হয়েছে। তো ট্রিভিয়াল নোড গুলোরও নাম দিলে আরো বেশি ক্লাটার্ড হয়ে যায়। তো আমি এই কারণে হচ্ছে ট্রিভিয়াল নোড গুলোকে আর ওইভাবে করি না, মেনশন করি না। আচ্ছা, এই যে, এই যে, না, 3+3টা আসলে, ওয়েল, হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটা ভুল করছি, ঠিক আছে, দেখছেন, করতে করতে ভুল করে বসে আছি। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এটা বি আর সি এর মাঝখানে হওয়া উচিত। তো এটা আসলে এই জায়গায় হওয়া উচিত ছিল, আর এই যে সি নোটটা যদি এখানে দেন, এ আর সি এর মাঝখানে যে 2 কিলোটা সেটা এইখানে হওয়ার কথা, এন্ড সি আর বি এর মাঝখানে যেটা, এটা এইখানে হওয়ার কথা। এইবার ঠিক আছে। আচ্ছা, ওয়েল, অ্যাকচুয়ালি বি আর সি এর মাঝখানে অ্যাকচুয়ালি আরো জিনিসপাতি আছে, তাই না? তাদেরকেও আমি লিখে ফেলি।
আচ্ছা, বি আর ডি এর কাহিনী কিন্তু শেষ। বি আর ডি এর মাঝখানে এই দুইজনই ছিল। তো বি আর ডি এর অ্যাকচুয়ালি কাহিনী শেষ, এন্ড এটাই। আর বি আর সি এর মাঝখানে এই একটা আমি ড্র করছি, আরো কে কে আছে, এই 12টা আছে, এই 12টা আছে, আর কেউ নাই। তো তাইলে তাদের দুইজনকেও আমি একটু ড্র করে ফেলি। আর যদি এইভাবে একটু ক্লাটার্ড লাগে, তাইলে একটা কাজ করা যায়, আমি যেটা মাঝে মধ্যে করি। এই পুরাটা সি নোট তো, আর এই পুরাটা বি নোট। এই হচ্ছে ওই দুইটা সিরিজে থাকা থ্রি, এই হচ্ছে একটা 12, এই হচ্ছে আর একটা 12। 12, 12, আর এই 6 হচ্ছে আপনার 3+3 থেকে। ঠিক আছে, এইভাবে এক জায়গায় একটু করে নেই। তাইলে হচ্ছে এই হচ্ছে বি আর সি নোডের কাহিনী শেষ। আচ্ছা, সো বি আর সি নোডেরটা আমি এখন র্যাপ আপ করে ফেলছি। ও না, সরি, আরো একটা আছে। এই যে আরো একটা আছে, এটাকেও দিতে হবে। তো এখন হোপফুলি বি আর সি নোডের কাহিনী শেষ, এন্ড ওইদিকে আবার বি আর ডি নোডেরও আমি হচ্ছে র্যাপ আপ করে ফেলছি। সো এই হচ্ছে আপনার কনভার্টেড সার্কিট। হোপফুলি যাদেরকে লেখার দরকার ছিল সবাইকে আমি হচ্ছে লিখে ফেলছি। এইটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। এই দুজনকে মিলে একটা 12 বি আর ডি এর মাঝখানে এটা লিখে ফেলছি। তো এক্সপ্লেইন করে দিই, যেটা হচ্ছে 6+6 থেকে আসছে, আর এই সিক্সটা হচ্ছে এখান থেকে আসছে, এই দুইটা হচ্ছে এই দুইটা থেকে আসছে, এন্ড আপনার হচ্ছে 6, 12, 12, 12, একটা 6, তিনটা 12। Yes, ঠিক আছে। আর এই টু হচ্ছে এইখানে। ওকে। আচ্ছা, তো এই গেল শুরুতে। হ্যাঁ, ডেফিনেটলি আমি একটা মিস্টেক করছিলাম, ওটা ভেরি মাচ থ্যাংক ইউ এটা পয়েন্ট আউট করে দেওয়ার জন্য। এবং অন্য কেউ যদি কখনো মিস্টেক দেখতে চান, অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন। আচ্ছা, এখন এই বাজে সার্কিটটা এটাতে কনভার্ট করার পরে এখন মেবি আপনাদের আর আসলে এটা সলভ করতে তেমন প্রবলেম হবে না। ঠিক আছে। আম, আমি কিছু রুল অফ হ্যান্ড একটু শিখিয়ে দিয়ে রাখি। যখনই দেখবেন একই রেজিস্ট্যান্সের দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারারেলে আছে, তাহলে এদের যখন কম্বিনেশন করবেন রেজিস্ট্যান্স হচ্ছে অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, বেসিক্যালি যদি এনটা রেজিস্ট্যান্স প্যারারেলে থাকে, এনটা আর রেজিস্ট্যান্স প্যারারেলে থাকে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর বাই এন হয়ে যায়। যে কথাটা বলতেছি কারণ এখানে 16 আর 16 আছে, তো এটা মিলে 8 হয়ে যাবে। আর 6, 12, 12, 12 কত হবে এটা একটু বুঝতে হবে। আম, এটা হচ্ছে 2/6, 2/12, 1/12, 1/12, 1/12, তাহলে 5/12, 12/5, 2.4 হয়। তাইলে এই সার্কিটটা একটু কপি করে নিয়ে যাই, এখানে আর জায়গা নেই। আচ্ছা, সো এই সার্কিটটা তখন হয়ে যাবে এরকম। এখানে এ আছে, এখানে হচ্ছে সি, এই পুরো প্যারারেল ব্রাঞ্চটাকে আমি হচ্ছে 2.4 কিলো বানায় ফেলছি। এটা হচ্ছে বি, এটাও বি। তারপর এখানে হচ্ছে সি এবং ডি এর মাঝখানে হয়ে গেল একটা 8 কিলো, এটা হচ্ছে আমার ডি। আর 6 আর 12 মিলে দেখবেন যে 4 আসতেছে, 4 কিলো। আচ্ছা, আর এই হচ্ছে বি। এখন এখন দেখেন সি ডি বি এরা সবাই তো আসলে সিরিজে আছে। তো এই 8 আর 4 মিলে হয়ে যাবে 12। তো তখন সার্কিটটা দেখতে এরকম হবে। খেয়াল রেখেন এখানে সবসময় একটা কিলো আছে, প্রত্যেকবারই একটা করে কিলো আছে। এবার এই 2.4 আর 12 মিলে হবে হচ্ছে হইলো আপনার 2.4, 12, আমি হচ্ছে উপর নিচে এখানে 12, 10/24 দিলাম, 2/24 লিখলাম, তাহলে 12/24 অর্থাৎ হাফ। এই পুরাটাকে আবার ইনভার্ট করতে হবে, তাইলে হবে হচ্ছে হইলো আমার 2, 2 ওহম। তো এই দুইটা মিলে 2 ওহম হচ্ছে। এ, সি, সি ডি এখন অ্যাবজর্ব হয়ে গেছে, বি সিরিজ কালেকশন হয়ে তো আপনার হচ্ছে হলো ওইটা অ্যাবজর্ব হয়ে গেছে। এখন জাস্ট একটা 2 কিলো আর 2 কিলো সার্ভাইভ করছে, এন্ড সো আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলে হইলো 4 কিলো। আচ্ছা, তো এইটাই, এই হচ্ছে এই বিশাল কমপ্লিকেটেড সার্কিটের
খুবই সহজ একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু চলে আসলো। এন্ড ম্যাথ আসলে আপনি যখন একবার এটা আঁকায় ফেলছেন ঠিকভাবে, তারপর আসলে তেমন কিছু বাকি নেই, ঠিক আছে? তাইলে আপনার আসলে আসল জিনিসপাতি হয়ে গেছে। কারণ এইটা এখন হচ্ছে আপনি ধরেন যে 9-10 বা কলেজে থেকে যেগুলো দেখে আসতেছেন একদম ওরকম সার্কিট হয়ে গিয়েছে। তো টাফ পার্ট হচ্ছে হলো এটাকে একটু কনভার্ট করাটাই। দেখেন এটা এত বাজে একটা সার্কিট ছিল, বাট বেশিরভাগ আপনার রেজিস্ট্যান্সে আসলে নাই। Okay? তো এইটাই, এটা ছিল হচ্ছে আপনার 18 নম্বর ম্যাথ। এন্ড এটা কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, ঠিক আছে। তো এবার হচ্ছে আমি 16 না 15 নম্বর ম্যাথ করতে গেলে বলছিলাম একটা কথা পরে বলবো, সেটা এখন বলবো। সেটা হচ্ছে হলো যে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে আপনি কোন দুইটা নোডের মাঝখানে রেজিস্ট্যান্স নিচ্ছেন, ঠিক আছে? তো হ্যাঁ, কথা মেবি বুঝেন নাই। তো আমি হচ্ছে ম্যাথ এক্সাম্পল দিয়ে বুঝাই। কেন, অনেক আছে। আমি সব করব না। আমি হচ্ছে আমার কাছে যেগুলো মনে হয় যে করে দিলে আপনারা বাকিগুলো করে ফেলতে পারবেন সেগুলো একটু করে দেখাবো। সো এখন হচ্ছে প্রবলেম 20 একটু করব। সো প্রবলেম 20-তে সার্কিটে অত বেশি রেজিস্ট্যান্স নাই, বাট এই প্রবলেমটা দেওয়ার একটা কারণ হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বুঝানো, যে এখানে নিশ্চয়ই খেয়াল করতেছেন যে এই যে নোডের যে ব্যাপারটা আছে, নোডের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে। নোডের মাঝখানে কিভাবে রেজিস্ট্যান্স গুলো কানেক্টেড আছে সেটার উপর অনেক কিছুই ডিপেন্ড করতেছে। তো আমি যদি এ আর বি, এই দুই এই দুইটাকে ইনিশিয়াল আর ফাইনাল নোড ধরে রেজিস্ট্যান্স বের করি, তাইলে যে রেজিস্ট্যান্সটা আসবে, আমি যদি এ এবং সি এদেরকে ইনিশিয়াল আর ফাইনাল নোড বের করে ধরে নিয়ে রেজিস্ট্যান্স বের করি, তাইলে হয়তো ডিফারেন্ট আর একটা জিনিস আসবে। ঠিক আছে? সো রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন আপনার ইনিশিয়াল এন্ড ফাইনাল নোড কাদেরকে আপনি ধরতেছেন। ঠিক আছে? এবং এইটা দেখানোর জন্যই আমি এই প্রবলেম 20টা করাই। তো প্রবলেম 20-তে আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে যে equivalent resistance depends on initial and final nodes. একই রেজিস্টার নেটওয়ার্কের ইনিশিয়াল এন্ড ফাইনাল নোড চেঞ্জ করলে আপনার রেজিস্ট্যান্সের ভ্যালুটাও, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। কারণ নেটওয়ার্ক সেম থাকলেও একজনের আরেকজনের সাথে কানেকশনের জিওমেট্রিটা সেম থাকতেছে না। ওকে, তো এখন আসেন এখানে এক নাম্বারটাই করি ধরেন, বা এক নাম্বার না তো ফার্স্টে আসেন, সহজ একটা করি। এ আর সি কই আছে, এই 3 নাম্বারটা করি। এ এবং সি এর মাঝখানে হচ্ছে রেজিস্ট্যান্সটা বের করবো। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে 3 নাম্বার টাস্ক যেটা, সেটা হচ্ছে হলো এ এবং সি এদের মাঝখানে রেজিস্ট্যান্সটা একটু বের করবো। দ্যাট ইজ আমি আর এ সি এটা বের করতে চাই। ওকে, তো আসেন শুরু করি। আর এ সি যদি আমি বের করতে চাই, তাহলে এই যে বি নোটটাকে এরকম করে বের করছে না, এইটার আসলে কিছু যায় আসে না। ঠিক আছে? এটা নাই, মনে মনে চিন্তা করেন এটা নাই। নাই। তো একটু নোট গুলো ফলো করি। এই এ নোটটা অ্যাকচুয়ালি এই পুরাটা জুড়েই, তাই না? এই পুরাটা জুড়ে এ নোড, পুরাটা জুড়ে এ নোড। সিমিলারলি নিচে এই পুরাটা জুড়ে সি নোড, এই পুরাটা জুড়ে সি নোড। আর হচ্ছে আপনার আম, আসলে আর কিছু বলার নেই, কারণ এই 5 আর 4 তো সিরিজে, বি নোট নাই আর। ঠিক আছে, এটাকে আমরা উড়াই দিচ্ছি। ডি আর ই এটা নিয়ে একটু কাহিনী আছে, তো এটা আমি একটু দেখাচ্ছি। তো এটাকে যদি আমি কনভার্ট করি এখন, তাহলে আসলে খুব সিম্পল একটা জিনিস আসবে। ঠিক আছে, আপনার হচ্ছে 5+4 হয়ে এটা 9 হয়ে গিয়েছে। আর ওইদিকে এইটাও 5+4 হয়ে 9 হয়ে গিয়েছে। এবার একটু এই জিনিসটার দিকে খেয়াল করি। ঠিক আছে, এই যে 10 ওহমটা আছে, এর এই প্রান্তটা নট কানেক্টেড। ঠিক আছে, এটা কোথাওই কানেক্টেড না, কারণ এই নোডটাকে আমি কোথাও মেনশন করিনি, কাইন্ড অফ এটা ঝুলে আছে। সো দেখেন এইটার ভিতর দিয়ে কিন্তু কারেন্ট যাওয়ার কোনো কমপ্লিট পাথ নাই। এখন আপনি বলতে পারেন যে এ আর সি নোডও তো এরকম বের হয়ে আছে, ঠিক আছে? বাট আমি যখন বলতেছি আমি হচ্ছে এ আর সি এর রেসপেক্টে রেজিস্ট্যান্স বের করবো, আমরা মনে মনে ধরে নিতে পারি যে এইখানে হচ্ছে ধরেন আমি বাকি সার্কিটের জিনিসপাতি কানেক্ট করবো এ আর সি এর মাঝখানে। ঠিক আছে, সো এ আর সি নোড অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং না।
কিন্তু ডি আর ই নোড, এই দুইটা নোড আসলে কোনো জায়গায় কানেক্টেড না, এরা হচ্ছে জাস্ট ঝুলে আছে। ঠিক আছে, সো এই কারণে যেটা হবে, এরা আসলে এই সার্কিটে নাই। যখন আমি আর এসি করতেছি, তখন এই দুইজন আসলে প্র্যাকটিক্যালি সার্কিটে নাই। তো তাই যদি হয়ে থাকে, তাহলে দেখেন, তাহলে আসলে এই সার্কিট আর করারই কিছু নাই। দুইটা নয় হচ্ছে প্যারারেলে আছে। তো এইটার জন্য আর এসি আসবে হচ্ছে সিম্পলি 4.5 ওহম। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, ডি আর ই বেসিক্যালি কোথাও মানে কানেক্টেড নাই। ঠিক আছে, আমি যদি হচ্ছে ধরেন এখানে আঁকাই, জিনিসটা এরকম হবে যে এইখানে ধরেন যে আপনার 10 ওহমটা একজনের জন্য বুঝাইলেই মেবি বুঝবে, আর এই হচ্ছে ডিটা। ঠিক আছে, এখন আমি যখন এ আর সি এর মাঝখানে রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি, মনে মনে চিন্তা করেন যে এইটুকু হচ্ছে আমি সার্কিটের ধরেন বাকি আরো জিনিসপাতির সাথে কানেক্ট করব, মানে এখানে ধরেন আরো জিনিসপাতি থাকবে। তো এরা কিন্তু এইটার মতো না, কিন্তু এই ডিটা নিয়ে আর কিছু বলা নাই। ঠিক আছে, ডিটা জাস্ট একটা নোড, এবং এই নোডটা কিরকম, সে একটা রেজিস্ট্যান্স হয়ে এখানে আসতেছে, কিন্তু এইটা আর কোথাও কানেক্টেড নাই। তাইলে আমরা তো ধরেই নিছি যে সার্কিটে কোথাও চার্জ জমা হবে না। যদি মনে মনে চিন্তা করেন যে সামহাও এখানে কারেন্ট আসবে, সেই কারেন্টের সাথে এখানে আসলে মানে এখান দিয়ে তো কোনো যাওয়ার জায়গা নাই, তাই না? এখান দিয়ে কোনো যাওয়ার জায়গা নেই। তো এখান দিয়ে বেসিক্যালি কারেন্ট যাবে না। ঠিক আছে, এখন আমি দেখি আর ভাবে চেষ্টা করি এটা বোঝানোর যে এটা কেন ডিসকানেক্টেড। এইটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারণ এখানে কারেন্ট যাওয়ার কোনো কমপ্লিট পাথ নাই। মানে কারেন্টটা যে ঘুরে আবার ধরেন এখানে ফেরত আসবে, যদি কোনো আমি ব্যাটারি লাগাতাম তার কাছে ফেরত আসবে, সেই ব্যবস্থা আসলে নাই। তাহলে এখান দিয়ে কারেন্ট আসলে কত হবে? জিরো। এখন কারেন্ট যদি জিরো হয়, তাইলে ওহমস ল কি বলে? কারেন্ট জিরো হওয়া মানে আমার ভোল্টেজ ড্রপও কত? জিরো না? ভোল্টেজ ড্রপও যদি জিরো হয়, তাইলে এইটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নাই। এই প্রান্তের ভোল্টেজ যা, এই প্রান্তের ভোল্টেজও তাই। এই দুইটাই বেসিক্যালি ডি নোড, অথবা ডি নোড না তো, এই দুইটাই আসলে এ নোড। এই পুরোটা এ নোড, এই এ নোডটাই আবার এখানে চলে আসছে। ওকে, তাহলে এটা ডিসকানেক্টেড এমনিই হয়ে যাচ্ছে না? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। তো এইটাও আসলে একই যুক্তিতে আসলে কানেক্টেড নাই। এরকম ঝুলে থাকলে যেটা হয় যে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো করে না। এন্ড কারেন্ট ফ্লো না করার কারণে এটার দুইটা প্রান্তের আসলে একই নোড হয়ে যায়, ভোল্টেজ ড্রপ নাই। তাই এই নোডটা আসলে এখানে চলে যায়, অলমোস্ট লাইক এখানে মানে কোনো ওয়্যার, মানে এটা রেজিস্ট্যান্স নাই, এখানে জাস্ট ওয়্যার আছে। তো এই রেজিস্ট্যান্স আসলে সার্কিট থেকে বাদ। সো তাইলে এটা আসলে খুবই সিম্পল একটা সার্কিটে হচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো গেল। এটা আই হোপ বুঝাতে পারছি। এখন ম্যাথ অ্যাকচুয়ালি শেষ হয় নাই, এটা জাস্ট আমি একবার করলাম। এবার আসেন আমি আম, অন্য দুইটা নোট চুজ করি। ধরেন এইটা এ এবং ডি। ইয়েস, এ এবং ডি নোট, এই দুইটাকে যদি আমি এখন হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল নোট ধরি, তাইলে রেজিস্ট্যান্স কত আসতেছে? আর আর এসি যে দেখেন 4.5 আসছে, এটা এখানে দেখাইলাম। ঠিক আছে, যে 4.5 আসছে, আমাদেরও 4.5 আসছে, রেজাল্টেও 4.5 আসছে। এখন হচ্ছে আমি এ আর ডি এর মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা একটু বের করে দেখাই। এখন হচ্ছে আমরা বের করব আর এডি। 7 নম্বর ম্যাথ ছিল এখানে, আর এ ডি। তো এটা বের করার জন্য আমার তাইলে ইনিশিয়াল নোড হচ্ছে এ, ফাইনাল নোড হচ্ছে ডি, এবং অন্য যত নোড আছে এদের কোনো অস্তিত্ব নাই। এর কোনো অস্তিত্ব নাই, এরও কোনো অস্তিত্ব নাই। এন্ড মেবি বুঝতে পারতেছেন, এই যে ইটা যা আছে, ইটাকে আমি কেটে দিতে পারি। ঠিক আছে, কেন কেটে দিতে পারি? কারণ হচ্ছে হইলো, ওয়েল, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। এই নোড আর এই নোড সেম। ঠিক আছে, সো ওকে, এ নোডটাকে একটু ফলো করি। এ নোড হচ্ছে হলো এই পর্যন্ত আসছে, এইটা এ, এই পর্যন্ত আসছে এ, এই পর্যন্ত আসছে এ। তারপর দেখেন এই 5 আর 4কে ক্রস করে গেলে সে ডেফিনেটলি অন্য আর একটা নোড হয়ে যাচ্ছে। এই মাঝে একটা ট্রিভিয়াল নোড আছে, বাট ওই যে বললাম যে আমি আসলে ট্রিভিয়াল নোড গুলোকে কাউন্ট করব না। আচ্ছা, তারপরে এই সি নোটটা একটু ইউজ করি, যেহেতু নাম সি দেওয়াই আছে, আমি এই সি নোটটাকেও ইউজ করি। এইটা তো সি, এই পুরাটাই তো সি, এই পুরাটাই হচ্ছে সি। ঠিক আছে, তারপরে আম, এই 4 আর 5 ক্রস করে আমি আবার এতেই ফেরত যাচ্ছি। ঠিক আছে, আমি আবার এতেই ফেরত যাচ্ছি।
ওয়েল এটা আসলে না আঁকায় মেবি আমি এক্সপ্লেন করতে পারতেছি না, সো আমি একটু আঁকায় দেখাই। তো ধরেন এটা হচ্ছে আপনার এ নোটটা, আর এই হচ্ছে আপনার ডি নোটটা। ঠিক আছে, এই হচ্ছে আপনার ডি নোটটা। এ এবং ডি নোডের মাঝখানে কে আছে? এই 10 ওহমটা আছে না? তো আমি ফার্স্টে এই 10 ওহমটা আঁকায় ফেললাম। ঠিক আছে, 10 ওহমটা আঁকায় ফেললাম। এবার একটু এই বাকি সার্কিটটা কিভাবে কানেক্ট একটু খেয়াল করে দেখেন তো। এই পুরা জিনিসটা, এই পুরা জিনিসটা সিরিজে আছে। ঠিক আছে, এই পুরো জিনিসটা সিরিজে আছে। এন্ড এইটা স্টার্টও হয় এতে, শেষও হয় এতে। তাহলে এই পুরো জিনিসটা যেটা সিরিজে আছে, এই জিনিসটা কি কোনো মানে এই সার্কিটে এক্সিস্ট করবে? আর করবে না, কারণ এই পুরোটা আসলে এইভাবে কানেক্টেড হয়ে আছে কাইন্ড অফ। ঠিক আছে, এ নোড থেকে শুরু হয়ে এ নোডেই আবার শেষ হয়েছে। তো বেসিক্যালি এই সার্কিটে রেজিস্ট্যান্স আসলে একটাই আছে যখন আপনি এ এবং ডি নোড নিচ্ছেন। Okay? একটু উইয়ার্ড যে এখানে এতগুলো রেজিস্ট্যান্স আছে, তাদের আসলে কোনো এখানে কোনো ই নাই, মানে তাদের কোনো পাত্তা নেই। তার কারণ হচ্ছে তারা একই নোডে শুরু হয়ে একই নোডেই শেষ হয়েছে। মাঝের নোটগুলো আর এক্সিস্ট করতেছে না, মানে তাদেরকে আমি আলাদা করে টেনে ধরতেছি না, কারণ তাদের মানে তাদের অ্যাক্রসে আমি আসলে রেজিস্ট্যান্স বের করতেছি না, তাদের রেসপেক্টে রেজিস্ট্যান্স বের করতেছি না। এ আর ডি এর রেসপেক্টে করতে গেলে এই পুরাটা হচ্ছে একই নোডে কনভার্ট হয়ে যাচ্ছে, তো তারা আসলে নাই। তো আমি এখন সিম্পলি বলে দিতে পারি যে আমার আর এডি হবে হচ্ছে জাস্ট 10 ওহম। আচ্ছা ঠিক আছে, এই পুরাটা আর একবার বুঝাই। ওকে, আমি এক কাজ করি, আমি হচ্ছে সার্কিট এই নর্মালি যেভাবে সলভ করি সেভাবে হচ্ছে সলভ করতে থাকি। ঠিক আছে, তো আমি এই যে নোডের নাম দিছি, তারপর স্টিল আমি ট্রিভিয়াল নোড গুলাকে ইগনোর করব। তো ধরেন যে এই বিটা একটা ট্রিভিয়াল নোড, তারপর এখানে আর একটা ট্রিভিয়াল নোড আছে, এদেরকে আমি ইগনোর করি। এন্ড যেটা ঝুলে আছে তাকেও আমি ইগনোর করি, ঝুলে আছে এটাকেও ইগনোর করি। তাহলে দেখেন এইটা কার কার মাঝখানে আছে, এই দুইজন আছে হচ্ছে এ এবং সি এর মাঝখানে। ঠিক আছে, 5 আর 4 মিলে 9 হবে। এটা আছে এ এবং সি এর মাঝখানে। এই নিচের নোটটাকে আমি সি বলতেছি, এই নিচের নোটটাকে আমি সি বলতেছি। তারপর দেখেন এই যে দুইজন, এরাও সিরিজে আছে। এরা কিসের মাঝখানে আছে? এরাও কিন্তু এ এবং সি এর মাঝখানেই আছে। ওকে, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে যে ধরেন আমি যদি সি নোটটা এখানে আঁকাই, একটা 5+4 দিয়ে তারা এইভাবে কানেক্টেড, 9 দিয়ে এইভাবে কানেক্টেড, সেইটা থেকে আবার আর একটা 9 দিয়ে সেই একই এতেই কানেক্টেড হচ্ছে। তাই হচ্ছে না? দেখেন শুরু হয়েছে আমার এনোডে, শেষও হচ্ছে আমার এনোডে। তাহলে বুঝতে পারতেছেন এই জিনিসটা আসলে থাকা যা, না থাকাও তাই। ঠিক আছে, তো আমার সার্কিট আসলে দেখতে এরকম। সার্কিট দেখতে জাস্ট এরকম, জাস্ট 10 ওহম একটা পড়ে আছে। ঠিক আছে, সো এরকম হয় অনেক সময়। ঠিক আছে, আপনাদের এরকম কুইজেও প্রবাবলি দেওয়ার চেষ্টা করব যে সব কাটাগি আসলে জাস্ট একটা রেজিস্ট্যান্সই পড়ে থাকে। ঠিক আছে, সো ট্রিকটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে ব্যাপার। ওকে, এটা গেল। এন্ড আর একটা করি এখান থেকে, তাহলে হোপফুলি জিনিসটা শেষ হয়। উম, এবার হচ্ছে কোন দুইটা নিয়ে করা যেতে পারে? এবার আসেন এ এবং ই করি। এটা একটু ইন্টারেস্টিং হওয়া উচিত। এ এবং ই, এ এন্ড ডি, এটা কয় নম্বরে? 5 নম্বরে। আচ্ছা, আপনাদের আনসার মিলছে নাকি এইটা এই যে চেক দিয়ে দেখাই। এ ডি হচ্ছে জাস্ট এই 10 ওহমটাই। ঠিক আছে, ওকে। তো এ ই করি, দেখি কি অবস্থা হয়। ও, আর ইম্পর্টেন্ট ব্যাপারটাই তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখেন আর এডি আসছে 10 ওহম, আর আগের বার আর এসি আসছে হচ্ছে 4.5 ওহম। তো ডেফিনেটলি আপনি কোন দুই নোডের মাঝখানে নিচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে আপনার রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফাইনালি এবার করি হচ্ছে হলো আর এ ই, মেবি 5 নম্বর ছিল। অলরাইট, তো এ এবং ই আছে, বাকিদেরকে আমরা একটু ভুলে যাই। এটাকে একটু ভুলে যাই, সি থাকুক, তাকে লাগতে পারে। এটা থাকবে না, কারণ ডি আসলে তখন ঝুলে থাকবে। ঠিক আছে, তো এ নোডটা কত দূর যাচ্ছে? এ নোড হচ্ছে এই পুরাটা কভার করতেছে অ্যাজ ইউজুয়াল। এই পুরাটা হচ্ছে সি নোড, আর ই নোডটা এখানে। ঠিক আছে, ই নোডটা এখানে। তো আসেন,
লিস্ট যদি করতে হয়, হ্যাঁ লিস্ট করা যেতে পারে। এই পুরাটা এ আর সি এর মাঝে আছে আগের মতোই, এই পুরাটাও এ আর সি এর মাঝে আছে, কিন্তু এইবার সি থেকে ই এর একটা কানেকশন আছে, দেখছেন সি কিন্তু আবার ঘুরে এ এর সাথে কানেক্টেড হয় নাই, সি থেকে ই এর একটা কানেকশন আছে। এন্ড এইবার এই কানেকশনটি ইম্পর্টেন্ট, কারণ এবার আমি হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল নোড আসলে ধরছি এ এবং ই কে। তো এবার যদি আমি এটাকে সিম্পলিফাই করে ড্র করি, ধরেন এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই, এ আর ই এদের মাঝখানে ডিরেক্ট কোনো কানেকশন নাই, এ ই নাই। আচ্ছা এখানে কোন কোন টাইপের রেজিস্ট্যান্স আছে? এ সি আছে, আর হচ্ছে সি ই আছে, ঠিক আছে। সো এ সি আছে দুই জোড়া, সি পয়েন্ট সি নোটটাকে আমি মাঝে রাখলাম, কারণ বোঝাই যাচ্ছে এ থেকে সি এর কানেকশন, সি থেকে আবার ই এর কানেকশন, সো সি নোটটা হচ্ছে মাঝখানে আছে। এ সি এর মাঝে আছে হচ্ছে হইলো আপনার একটা 5+4 9 ওহম, আরো একটা 5+4 9 ওহম, 5+4 9 ওহম, আর একটা 5+4 9 ওহম গেল। আমি এসি দুইটা, এই যে এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা আঁকিয়ে ফেলেছি। ডিটা যদি আপনি কানেকশন দিতেও চান, ডি হচ্ছে কাইন্ড অফ এইভাবে কানেক্টেড, ঠিক আছে, ডি হচ্ছে এইভাবে কানেক্টেড। তো ওকে আসলে আঁকানো যা না আঁকানো তাই, কারণ ও তো ডিসকানেক্টেড আসলে। সি এবং ই এর মাঝখানে একটা 12 ওহমের রেজিস্টার আছে, ঠিক আছে, সি আর ই এর কানেকশন শেষ। সো এইবার একটু অন্যরকম আসবে, আর এ ই আসবে হচ্ছে হলো এই 9 আর 9 যদি প্যারালেল করেন 4.5 আসবে, তার সাথে এই 12টা হচ্ছে সিরিজে আছে, তাহলে কত হলো 16.5 ওহম। তো একটা ডিফারেন্ট রেজিস্ট্যান্স আসছে। এন্ড আনসারটা একটু মিলিয়ে দেখি, যে আমাদের রেজিস্ট্যান্স এবার আর এ ই এই যে 16.5 ওহম আসছে। Okay? তো ভেরি টিডিয়াস, এখানে অনেকভাবে বের করার আছে, এবং আপনারা চাইলে সবই করতে পারেন যদি আপনার মন চায়, বাট আমার মনে হয় যে এই কয়েকটা করানোই ইনস্ট্রাকটিভ ইনাফ এইটা বোঝানোর জন্য। পয়েন্টটা মেবি ক্লিয়ার হয়েছে যে রেজিস্টার নেটওয়ার্কের কোন দুইটা নোডের অ্যাক্রসে আপনি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতেছেন, তার উপর ডিপেন্ড করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুই চেঞ্জ হয়ে যেতে পারে, এবং কোন রেজিস্ট্যান্স গুলো সার্কিটে আছে কোনগুলো নাই সেটাও ডিপেন্ড করে আপনি ইনিশিয়াল আর ফাইনাল নোড কাদেরকে চুজ করতেছেন, ঠিক আছে। আচ্ছা ইনিশিয়াল আর ফাইনাল নোড চুজ করার ব্যাপারটা কি, কাইন্ড অফ এভাবে ভাবতে পারেন যে আপনি ইনিশিয়াল আর ফাইনাল নোড যেগুলোকে ধরতেছেন, আপনি এইটা দিয়ে হয়তো এইখানে ব্যাটারির একটা প্রান্ত কানেক্ট করবেন, এখানে ব্যাটারির অন্য প্রান্ত কানেক্ট করবেন, মানে সার্কিটটা, এই রেজিস্টার নেটওয়ার্কটা আরো বড় কোনো সার্কিটের অংশ হবে এই দুইটা নোড ইউজ করে, ঠিক আছে। যে কারণে বাকি নোড গুলো আসলে ভিতরে ঢুকে যাচ্ছে, এটাই। এই ম্যাথটাকে বোঝা গেছে, আর এ ই এটা বের করাটাকে বুঝতে পারছেন আপনারা? ওকে ঠিক আছে, সো ফার সো গুড। আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে আসলে এগুলোই বলার ছিল, ঠিক আছে। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে এইটুকুই থাকলো। এখন এরপরে আসলে পরের টপিকে চলে যাব। তো পরের টপিকের আমি ম্যাথ করাবো না, জাস্ট হচ্ছে থিওরেম গুলো বলে দেবো। আমি ইউজুয়ালি লাস্টের দিকে নতুন টপিক স্টার্ট করাই না, বাট জিনিসটা হচ্ছে যে এটা নতুন না, এটা পুরান টপিক, কারণ আপনারা কেসিএল কেভিএল করে আসছেন, ঠিক আছে। তো আমি হচ্ছে জাস্ট শর্টে দুইটা ল একটু বলে দেবো, নেক্সট দিন থেকে এগুলোর ম্যাথ করানো শুরু করব। আজকে জাস্ট খুবই শর্টে একটু ল গুলা বলে দিই, দুইটা লই বলে দিই। যদিও এখানে কিছু ম্যাথ আছে একটু অদ্ভুত, তারা হচ্ছে বলে যে শুধু কেসিএল আর ওহমস ল ইউজ করতে হ্যান ত্যান হাবি যাবি, তো ওরকম আসলে আসে না। যাই হোক, আমরা এখন নতুন একটা টপিক শুরু করতেছি, কেসিএল প্লাস কেভিএল। ঠিক আছে, আপনাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের জিনিসপাতি শেষ, ঠিক আছে। আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, অ্যাসাইনমেন্টে কেসিএল কেভিএল এর প্রবলেমও কিছু থাকবে। অ্যান্ড আপনাদের প্রথম কুইজ যেটা হবে, এগুলো একটু অ্যানাউন্স করে দেই। আপনাদের প্রথম কুইজ হবে হচ্ছে নেক্সট উইকে, ঠিক আছে, হোপফুলি নেক্সট উইকের সানডে। ওকে, সো সিটি 1, কুইজ 1, কুইজ 1 যেটা হবে সেটা হবে হচ্ছে আপনাদের নেক্সট উইক সানডে, উইচ মিনস আজকে হচ্ছে 15 তারিখ, নেক্সট উইক সানডে হচ্ছে 22 তারিখ। তো কোনো সমস্যা না হলে এই তারিখে হচ্ছে আপনাদের কুইজ হবে, এবং কুইজের সিলেবাস হবে হচ্ছে হলো আপনার ওই বেসিক্স প্লাস হচ্ছে হলো আপনার কেসিএল কেভিএল, এই দুইটাই, কেসিএল কেভিএল ওহমস ল এইভাবে লেখেন। তো কেসিএল কেভিএল তো এখনো পড়াই নাই, হ্যাঁ পড়াই নাই, হোপফুলি নেক্সট দিনে হচ্ছে শেষ হয়ে যাবে, ঠিক আছে। কেসিএল কেভিএল আসলে খুবই ইজি জিনিসপাতি, তো নেক্সট দিনেই শেষ করে ফেলবো। কেসিএল
ও আচ্ছা, আরেকটা টপিক তো বলি নাই, সিরিজ প্যারালাল। এই তো। আর এটার রিলেটেড অ্যাসাইনমেন্ট আমি হচ্ছে আজকেই দিয়ে দেবো, আজকে বা কালকেই দিয়ে দেবো। ডেডলাইন মেবি নেক্সট উইকের একটু পরে হবে। নেক্সট উইকে কুইজের আগ দিয়ে অথবা কুইজের পর দিয়েই হচ্ছে ডেডলাইন থাকবে। আচ্ছা, গেল। সো কেসিএল কেভিএল একটু স্টার্ট করি। তো কেসিএল কেভিএল কি আপনারা মেবি অলরেডি জানেন। তো কেসিএল হচ্ছে হলো কার্শফস কারেন্ট ল। কার্শফস কারেন্ট ল, কারেন্ট ল। এবং এইটা কি বলে? এটা বলে যে সার্কিটে চার্জ কনজার্ভড হয়, ঠিক আছে? তো সার্কিটে চার্জ কনজার্ভড হয় অথবা চার্জ কখনো জমা হয় না। কি কিছু বলবেন? আম, আপনি কিছু বলতে চান? আচ্ছা, আচ্ছা। তো কার্শফ কারেন্ট ল কি বলে? যে সার্কিটে চার্জ কনজার্ভড হয়, ঠিক আছে? এবং এটাও নিশ্চয়ই দেখেছেন যে আমি যে বলছিলাম যে আমাদের সার্কিট থিওরির যে অ্যাজাম্পশন আছে সেটা হচ্ছে যে সার্কিটে কোথাও কোনো চার্জ আসলে জমা হবে না, ঠিক আছে? তো সার্কিটে যদি কোথাও চার্জ জমা না হয় এবং চার্জ যদি কনজার্ভ হইতে হয়, তাইলে সার্কিটে কোনো এক জায়গায় যদি I1 আর I2 কারেন্ট আসে, তাইলে আপনার বের হবে যে I3 কারেন্টটা, সেটা হবে এই দুইজনের সামেশন, ঠিক আছে? সো ইনফ্যাক্ট এটা সার্কিটের একটা পয়েন্টে বলছি, তো এটা সার্কিটের যে কোনো পোর্শনে আপনি সার্কিটের বড় কোনো সার্কিটের আপনি যে দিকেই তাকান না কেন, ধরেন এই পুরাটা জুড়ে আপনি দেখবেন কোনো সমস্যা নাই, এই পুরাটা জুড়ে যত কারেন্ট ইনপুট হবে, সামেশন অফ কারেন্ট ইন ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সামেশন অফ কারেন্ট আউট। কারেন্ট ইন ইজ ইকুয়াল টু সামেশন অফ কারেন্ট আউট। এইটাই হচ্ছে আপনার কার্শফের কারেন্ট ল, ঠিক আছে? সো এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, কার্শফের কারেন্ট ল। আর আরেকটা আছে হচ্ছে কার্শফের ভোল্টেজ ল। ভোল্টেজ ল। তো কার্শফস ভোল্টেজ লটা কি বলে? কার্শফস ভোল্টেজ ল বলে যে আপনার হচ্ছে সার্কিটের কোন ক্লোজড লুপে, ইন এনি ক্লোজড লুপ, ক্লোজ লুপ বলাটা আসলে আমার কাছে বেশি মনে হয়। আমি বলেই দিছিলাম যে লুপ বলতেই আমরা বুঝবো যে সার্কিটের ভিতরে একটা নন ইন্টারসেক্টিং ক্লোজড পাথ। তো যে কোনো ক্লোজ লুপে, আপনি সার্কিটের যে কোনো ক্লোজ লুপে আপনার হচ্ছে টোটাল আপনার পটেনশিয়াল ড্রপ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে জিরো, ঠিক আছে? টোটাল পটেনশিয়াল ড্রপ হবে জিরো। তো টোটাল পটেনশিয়াল ড্রপ বলতে আমি কি বুঝাচ্ছি? ধরেন যে এটা মেবি নেক্সট দিন যখন ম্যাথ করাবো তখন আরো ক্লিয়ার হবে। বাট ধরেন যে সার্কিটে আপনি হচ্ছে এইভাবে একটা লুপে ঘুরতেছেন, তাহলে এইটার অ্যাক্রসে ধরেন হচ্ছে V1 পটেনশিয়াল ড্রপ হয়েছে। ধরেন যে এটা প্লাস এটা মাইনাস, তারপর এটা তো একটা সোর্স, ঠিক আছে? তো এইটার অ্যাক্রসে ধরেন একটা V2 ভোল্টেজ ড্রপ হয়েছে বা গেইন হয়েছে, যেটাই হোক। আর এইটার রাখতেছে ধরেন যে এটা মাইনাস এটা প্লাস, এটা ধরেন V3। তাহলে আমরা বলবো যে এই সার্কিট যদি এভাবে ঘুরি, প্লাস V1 প্লাস V2 মাইনাস V3 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে জিরো, ঠিক আছে? এই ভোল্টেজ ড্রপ গুলো মিলে হবে হচ্ছে জিরো। এন্ড এটা নিশ্চয়ই জানেন যে ভোল্টেজ ড্রপ রেজিস্টরের অ্যাক্রসে হইলে আমরা একটা রেজিস্টরের অ্যাক্রসে হলে কি বলতে পারি? ডেল ভি ইজ ইকুয়াল টু আই আর, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এই একটা ভি ইউজ করতেছি, বাট এটা মনে মনে বুঝে নিন যে এগুলো আসলে ভোল্টেজ ড্রপস ও ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে? এটা আসলে ভোল্টেজ ডিফারেন্স এই প্রান্ত আর এই প্রান্তের মাঝখানে। যাই হোক, এটা হচ্ছে কার্শফের ভোল্টেজ ল। এইটা, এই দুইটাই সিম্পলি দুইটা কনজারভেশন ল এর হচ্ছে একটা, মানে সার্কিটে দুইটা কনজারভেশন ল এর একটা রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো এইটা বলে যে চার্জ কনজার্ভ হচ্ছে, চার্জ কনজার্ভ হয়। আর এইটা বলে যে এনার্জি কনজার্ভ হয়, ঠিক আছে? সার্কিটের যে কোনো অংশে এনার্জি কনজার্ভ হয়। ডেফিনেটলি এই দুইটা হওয়ারই কথা, নাহলে তো ধরেন যে ইউনিভার্সাল লই আমরা ব্রেক করে দিই। তো সার্কিটে এই দুইটা হওয়ার একটা হচ্ছে একটা ম্যানিফেস্টেশন হচ্ছে যে কার্শফের কারেন্ট ল আর কার্শফের ভোল্টেজ ল। ওকে, এখন একটা ছোট্ট ম্যাথ দিয়ে শেষ করে, একটা সিম্পল কার্শফস কারেন্ট ল এর ম্যাথ দিয়ে শেষ করে। সেটা হচ্ছে হইল এটা, আম, এটা করাবো? তাতে কি বলছে? এটা করানোর আসলে তেমন মানে নাই, এটা করানো যেতে পারে। হ্যাঁ, এটা দিয়ে শেষ করি। তো এখানে একটা নেটওয়ার্ক দিছে, এন্ড এখানে একসাথে আসলে অনেক কিছুই হচ্ছে।
ওরা বলছে কেসিএল অ্যান্ড কেভিএল ইউজ করে কি বের করতে, 20 কিলো ওহম যে রেজিস্টরটা আছে এটার অ্যাক্রসের পাওয়ারটা একটু বের করতে। তো খুব একটা টাফ জিনিস না, একটু বের করার চেষ্টা করি। এটা তুমি কত নাম্বার প্রবলেম নিলাম? প্রবলেম 3 নিছি। তো আসলে একটু বের করার চেষ্টা করি। অ্যান্ড এখন থেকে আপনারা অলওয়েজ একে ফেস করবেন, ঠিক আছে? শুরুতে কিছুক্ষণ না হলেও পরে গিয়ে ঠিকই ফেস করবেন আমাদের ডিপেন্ডেন্ট সোর্স। তো ফার্স্টে আসেন আমাদের এই নতুন প্লেয়ারকে দিয়ে একটু শুরু করি, এর পরিচয় একটু বের করি। খেয়াল করে দেখেন যে এইটা ডায়মন্ড শেপের, তার মানে সে একটা ডিপেন্ডেন্ট সোর্স। যেহেতু অ্যারো আছে তার মানে কি সে কারেন্ট প্রডিউস করবে। ভোল্টেজ হলে তো প্লাস মাইনাস দেওয়া থাকতো, সে একটা কারেন্ট প্রডিউস করবে। কিন্তু সে যে কারেন্টটা প্রডিউস করতেছে সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ভি নট, ভোল্টেজ ড্রপ। কার ভোল্টেজ ড্রপ? এই যে 10 কিলো ওহম রেজিস্টরের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ। তার মানে এটা ভোল্টেজ দিয়ে কন্ট্রোলড একটা কারেন্ট সোর্স। তো আমি বলতে পারি এটা একটা ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স, ভিসিসিএস, ঠিক আছে? তো এইটাই। এখন আম, হ্যাঁ, এখন এই সার্কিট সলভ করতে গেলে দ্যাট ইজ আমার আলটিমেট টার্গেট হচ্ছে এই 20 কিলো ওহম যে আছে তার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বের করা এবং তার পাওয়ারটা বের করা। ঠিক আছে? তো কিভাবে বের করতে পারি? তো সেটা বের করতে গেলে দেখেন এখানে সার্কিটে যে দুইটা পোর্শন আছে এর মাঝখানে এরকম একটা কানেকশন আছে। বাট আপনারা খেয়াল করবেন যখনই দুইটা সার্কিটের অংশ জাস্ট এরকম একটা ওয়্যার দিয়ে কানেক্টেড, এটা থাকাও যা না থাকাও কাইন্ড অফ তাই। এটার একটা কাজ আছে যেটা এখন আমরা বুঝবো না, পরে গিয়ে বুঝবো। বাট আপাতত বুঝে নেন যে এই এটা দিয়ে কিছু হবে না, কারণ এখান থেকে এখানে কোনো কারেন্ট যাবে না। এটা যেটা করে যে এই দুটাকে একই নোড বানায় দেয়। বাট এই মুহূর্তে আমাদের এই নোডের ব্যাপার নিয়ে আসলে অত কাহিনী নাই, ঠিক আছে? তো এই সার্কিটটাকে আমরা আলাদা করেই অ্যানালাইসিস করতে পারি। এবং দেখেন এইটার ভিতর দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে কারেন্টটা আছে 5 মিলি অ্যাম্পিয়ার, সে কিন্তু এই পুরাটা ঘুরে আসবে। এই দিকে কিন্তু কোনো কারেন্ট যাবে না, কারণ কারেন্ট ফেরত আসার কোনো রাস্তা নাই, ঠিক আছে? এটা একটা ওয়ান ওয়ে রাস্তা, এটা দিয়ে কোনো কারেন্ট যাওয়া আসা করবে না। তাহলে 5 মিলি পুরাটাই হচ্ছে এটার ভিতর দিয়ে যাবে। এই কারেন্টটা দেখেন এই দিক থেকে এই দিক যাচ্ছে, এবং প্যাসিভ সোর্সের ভিতর, প্যাসিভ এলিমেন্টের ভিতর দিয়ে কারেন্ট হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে যায়। তার মানে এইটার অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা ওইটার জন্য এইটাই হায়ার পটেনশিয়াল, ওইটাই লোয়ার পটেনশিয়াল। আর এই যে এই ভি নটটা আমি মাপতেছি, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট এটার অ্যাক্রসের ভোল্টেজটাকে ভি নট বলা হচ্ছে। ভি নটটা মাপার সময়ও দেখেন আমরা এইটাকে প্লাস বলতেছি, এইটাকে মাইনাস বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে maybe আরো কিছু কথাবার্তা বলা লাগবে। আপাতত কিছুটা করে যাই যে এইটার অ্যাক্রোসে তাহলে ভোল্টেজ অ্যাকচুয়ালি কত হবে। খেয়াল করে দেখেন যে আমি এইটার অ্যাক্রোসের ভোল্টেজ, দ্যাট ইজ এই 10 কিলোর অ্যাক্রোসের যে ভোল্টেজটা ডেল ভি 10 কিলো, এইটাকে আমি বলতে পারি এই 10 কিলোর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেইটা টাইমস এই 10 কিলোর রেজিস্ট্যান্স 10 কিলো। তো 10 কিলোর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 5 মিলি অ্যাম্প। তাহলে 5 মিলি টাইমস 10 কিলো আসবে হচ্ছে হলো আমার 50 ভোল্ট। ভি নট কি? ভি নট হচ্ছে এইটার অ্যাক্রোসেরই ভোল্টেজ ড্রপ, যার জন্য এইটাকে প্লাস ধরতেছি এটাকে মাইনাস ধরতেছি। তো এটা তো আসলে আমার অ্যাকচুয়ালি যেভাবে হয়েছে সেইটাই। তো তাইলে আমি বলতে পারি যে ভি নটও আসলে 50 ভোল্ট। আচ্ছা, গেল। এই ভি নট বের করে আমার লাভটা কি হইলো? এই যে এইখানে আমি এখন ভি নট বসাইতে পারি। এখানে যদি ভি নট বসাই দিই তাহলে আমি কি বলতে পারি যে এইটা আসলে আপনার 0.01 টাইমস ভি নট আসলে কত হয়? আপনার 0.5 অ্যাম্পিয়ার। ঠিক আছে? সো এই দিকের যে কারেন্টটা আসতেছে সেটা আসতেছে হচ্ছে হলো 0.5 অ্যাম্পিয়ার। ওকে, অ্যান্ড হ্যাঁ, বাকি অ্যানালাইসিস করতে গেলে আমার একটা ছোট্ট জিনিস লাগবে, যেটা এখনই শিখিয়ে দেবো নাকি বুঝতেছি না। আম, আচ্ছা, সেটা না হয় থাকুক। নেক্সট দিন ক্লাসে আমি হচ্ছে এই প্রবলেম ফিয়ার এই পর্যন্ত করার পরে বাকিটা হচ্ছে নিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? আচ্ছা, যে লটা আমি শিখাতে গেছিলাম সেটাকে বলা হচ্ছে কারেন্ট ডিভিশন ল। সেটা আমি নেক্সট ক্লাসে আর কি স্টার্ট করবো। কারেন্ট ডিভিশন ল, নেক্সট ক্লাসে কারেন্ট ডিভিশন ল দিয়ে স্টার্ট করে আমরা হচ্ছে কেসিএল কেভিএল এর কিছু ম্যাথ করব। হোপফুলি ওই দিনই শেষ হয়ে যাবে। এন্ড তাইলে হচ্ছে হলো, হ্যাঁ, সো নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস হচ্ছে পরশুদিন, এন্ড হোপফুলি ওইটা অফলাইনই হবে, ঠিক আছে? 17 তারিখ থেকেই তো অফলাইন ক্লাস স্টার্ট হওয়ার কথা। ওকে, তাহলে আজকে হচ্ছে এইটুকুই থাকলো। আপনাদের কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানে এন্ড করতে পারি। পরশুদিন দেখা হবে তাহলে।